আচ্ছা ঠিক আছে, তো আমরা শুরু করি। তো আমরা এখানে কয়েকটা জিনিস দেখবো যে আসলে ইন্টারনেট জিনিসটা কি, পাশাপাশি হচ্ছে ইন্টারনেট কিভাবে তৈরি হয়েছে এবং কিভাবে ইন্টারনেটটা কাজ করে, ঠিক আছে। তো এখন আসলে ইন্টারনেটে এসে যেটা সংক্ষেপে যদি বলি, সেটা হচ্ছে আপনার একটা কম্পিউটার সঙ্গে যখন আপনি আরেকটা কম্পিউটার কানেক্ট করবেন, এরকম যখন অনেকগুলো কম্পিউটার কানেক্ট হবে এবং একজনের সঙ্গে আরেকজনের যখন যোগাযোগ থাকবে, আপনি ফাইল শেয়ার করতে পারবেন, সব কিছু করতে পারবেন। এটাই আসলে মেইনলি ইন্টারনেট। এই মেইন কনসেপ্টটা এরকমই। এখন ইন্টারনেট হচ্ছে আপনার আসলে আমি যে মাত্র বললাম যে সব কম্পিউটার কানেক্টেড। এখন আপনার যেটা হচ্ছে যে সারা ওয়ার্ল্ড, আপনার সারা বিশ্ব, প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকটা দেশ আপনার একটা সিস্টেমে কানেক্টেড, ঠিক আছে। এইভাবে আপনার একটা দেশের সঙ্গে আরেকটা দেশ কানেক্টেড, এইভাবে আসলে সারা বিশ্ব কানেক্টেড, ঠিক আছে। এবং আমরা এইভাবে আসলে একজনের সাথে আরেকজন ফাইল শেয়ার করি, দেখি, ওয়েবসাইট সার্চ করে তারপর আমরা ওয়েবসাইট দেখতে পাই। এখন কথা হচ্ছে যে আসলে কিভাবে আমরা আসলে একটা দেশের সঙ্গে আরেকটা দেশ কানেক্টেড, ঠিক আছে। এই যে দেখেন, এটা হচ্ছে সাবমেরিন কেবল, WWW তো নাম শুনছেন, WWW এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটাই বোঝায় যে আসলে আমরা যে সারা বিশ্বের সঙ্গে কানেক্টেড একজন আরেকজনের সঙ্গে, সেটা কিভাবে আসলে কানেক্টেড এটা আপনাকে জাস্ট বোঝাচ্ছি। এই যে দেখেন, আসলে তারা কিভাবে কানেক্টেড জানেন, সাগরের নিচ দিয়ে সাবমেরিন কেবল নাম শুনছেন হয়তো, বা অনেকেই পড়াশোনার সময় নাম শুনছেন সাবমেরিন কেবল। আসলে এটা পানির নিচ দিয়ে এক ধরনের ফাইবার অপটিক কেবল, আসলে যেটা লাইট স্পিডে আপনার এক দেশ থেকে আরেক দেশে ডাটা ট্রান্সফার হয়, বুঝছেন। এইভাবে হচ্ছে এক দেশের সঙ্গে আরেক দেশ সবার সাথে সবাই কানেক্টেড। দেখেন এখানে দেখেন সাবমেরিন কেবল তারা সেট আপ করতেছে পানির নিচে। আর একটা ফটো যদি দেখেন এইভাবে আর কি। এখন এটা যদি আপনাকে একটু প্র্যাকটিক্যালি আর একটু ভালো করে দেখাই, একটা জিনিস খেয়াল করেন। সরি, আপনি যদি গুগলে সার্চ দেন সাবমেরিন কেবল ম্যাপ, তাহলে এই ওয়েবসাইটটা পাবেন। একটু দেখে নিন যে আসলে কিভাবে সব দেশের সঙ্গে সব দেশ কানেক্টেড। এই যে দেখেন, দেখছেন এই যে দেখতেছেন, এগুলো আসলে এক একটা সাবমেরিন কেবল সাগরের নিচ দিয়ে গেছে আসলে। এই যে দেখছেন, এই যে আটলান্টিক ওশান, এই দেশের সঙ্গে এই দেশের এতগুলা সাবমেরিন কেবল এইভাবে কানেক্টেড আছে এবং এটা পানির নিচ দিয়ে নিয়ে আসছে। চিন্তা করে দেখেন যে কীভাবে করছে, আসলে কিন্তু হাজার হাজার মাইল দূরে। সো এইভাবে কিন্তু আপনি যদি দেখেন, এটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের ম্যাপ, সব দেশের সঙ্গে সব দেশের এরকম একটা কানেক্ট আছে। যেসব দেশের সাথে কানেক্ট নাই তারা ধরেন যে বাংলাদেশের সঙ্গে কোনো সাবমেরিন কেবল কানেক্ট নাই, অন্য কোনো দেশের কানেক্ট নেই, বা সারা ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্ট নেই, আমরা চাইলেও অন্য কোনো দেশের যে ওয়েবসাইটগুলো আছে আমরা সেগুলো ব্যবহার করতে পারবো না। এক কথা, আমরা ইন্টারনেট ইউজ করতে পারবো না। পারবো আমাদের দেশের ভিতরে যদি সিস্টেম করা থাকে দেশের ভিতরে পারবো, কিন্তু বাইরের জগতের সাথে আমাদের কোনো সম্পর্ক, কোনো ধরনের কানেকশনই থাকবে না। তো বাংলাদেশে এরকম 2টা সাবমেরিন কেবল লাগানো আছে, বাংলাদেশের সঙ্গে 2টা। দেখেন কোনো দেশে অনেকগুলো আছে, দেখছেন এখানে কতগুলা, এই যে পয়েন্টগুলো দেখছেন, এগুলো হচ্ছে মেইন বেস। এখানে আসলে কানেক্ট, এখানে আসে তারা জোড়া দিচ্ছে আর কি। তো বাংলাদেশের ম্যাপ যাই হোক আর খুঁজতে না যে খুঁজে পাওয়াই কঠিন, বাংলাদেশ একটা ছোট ভাগ। তো যাই হোক, বাংলাদেশের সঙ্গে 2টা সাবমেরিন কেবল লাগানো আছে। যদি কোনো কারণে একটা নষ্ট হয়ে যায়, আমরা আরেকটা দিয়ে চাইলেও আমরা নেট কানেকশন ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা হবে না। বাট ইন কেস যদি 2টাই নষ্ট হয়ে যায়, তাহলে বাংলাদেশ মানে সারা বিশ্বের সঙ্গে তাদের কানেকশন মানে তখনই নষ্ট হয়ে যাবে, আমরা নেটওয়ার্ক ইন্টারনেট ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। তো এখন যেটা হচ্ছে যে আমরা যখন ইন্টারনেটে সার্চ দিই, যে google.com সার্চ দিলাম, এটা কিভাবে আসলো, ঠিক আছে। আর আমরা ইন্টারনেটে ব্যবহার করি এটা কিভাবে, মানে আমাদের ফোন থেকে যখন আমরা ডায়াল করতেছি বা আমাদের কম্পিউটারে যখন আমরা লিখতেছি google.com, লিখে ইন্টার টিপ দিলাম, সাথে সাথে চলে আসলো, রাইট। অনেক দ্রুত চলে আসে না? কিন্তু আসলে এই যে দ্রুত আসে, এখানে আসলে অনেকগুলো স্টেপ আছে কিভাবে আসতেছে। প্রথমে চিন্তা করেন যে আপনার ব্রডব্যান্ড কানেকশন অথবা মোবাইল নেটওয়ার্ক। প্রথমে চিন্তা করেন আপনি ইন্টার টিপ দিলেন, এই নেটওয়ার্কটা আমি ব্রডব্যান্ড দিয়ে হচ্ছে উদাহরণ দিচ্ছি, ব্রডব্যান্ড
ব্রডব্যান্ড আপনারা কার কাছ থেকে নেন? আইএসপির কাছ থেকে নেন না? আপনার লোকাল একটা এরিয়াতে একটা কারোর কাছ থেকে আপনি ব্রডব্যান্ড কানেকশন নেন না? তারা সেখান থেকে তার দিয়ে আপনাকে কানেক্ট দেয়, হয় রাউটারের সঙ্গে অথবা পিসির সঙ্গে সরাসরি, রাইট? সো আপনি যখন রিকোয়েস্ট ইন্টারনেট দিলেন, ফার্স্টে আইএসপিতে গেল রিকোয়েস্ট, আইএসপিতে সার্ভার আছে, আমি সার্ভার নিয়ে পরে বলতেছি। আইএসপি আবার মানে আপনার জেলাভিত্তিক যে মেইন এরিয়া তার সঙ্গে কানেক্টেড। সেই জেলাভিত্তিক যে মেইন এরিয়া ওটা আবার আপনার একটা দেশভিত্তিক একটা মেইন সঙ্গে কানেক্টেড, সেইটা হচ্ছে আপনার ওই সাবমেরিন কেবলের সঙ্গে কানেক্টেড, বুঝতে পারছেন? সেখান থেকে সারা বাংলাদেশের সব জেলায় জেলায় হচ্ছে আপনার নেটওয়ার্কটা আসলে তারের মাধ্যমেই কিন্তু কানেক্টেড, বুঝতে পারছেন? তার মাধ্যমে সব জেলার সঙ্গে সব জেলা এইভাবে কানেক্টেড। এবং প্রত্যেকটা জেলায় যেরকম আইএসপি আছে, আইএসপির ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা নেটওয়ার্ক কানেকশন আপনার বাসায় দিয়ে যায়, ওরা মেইনলি। তো আপনি যখন ইন্টারনেট দেন তখন আপনার রাউটারে থেকে শুরু করে আইএসপির মাধ্যমে, আইএসপি থেকে আবার আরেকটা মাধ্যমে এইভাবে হয়ে মেইন সাবমেরিন কেবলে, মেইন সাবমেরিন যে মানে যে কন্ট্রোল করে যেখানে, সেখান থেকে মনে করেন গুগল আছে কোথায়? আমেরিকাতে। তাদের গুগল আছে হচ্ছে আমেরিকাতে, ঠিক আছে? ধরেন কথা আছে আমেরিকাতে। আপনি কিন্তু আমেরিকার ওয়েবসাইটটা দেখতে পারতেছেন এখান থেকে। ওই সাবমেরিন কেবল হয়ে মহাসাগরের নিচ দিয়ে সিগন্যাল যাবে, রিকোয়েস্ট করবে আমেরিকাতে গিয়ে, তারপরে আমেরিকা থেকে আবার রেসপন্স করবে, আবার সেই দিক হয়ে এই অনেকগুলো মাধ্যম হয়ে আপনার কাছে আসতেছে। এতগুলো স্টেপ কিন্তু সেকেন্ডের ভিতরে, রাইট? মানে 1 সেকেন্ডও লাগে না, মিলি সেকেন্ড। আপনারা হয়তো অনেকে পিং বলে একটা কথা শুনছেন, পিং। যারা গেম খেলেন তারা হয়তো একটু চিনবেন, আমি যারা পাবজি ফ্রি ফায়ার খেলেন তারা হয়তো একটু চিনবেন। যাই হোক, পিং জিনিসটা হচ্ছে আপনার যে আপনি কত দ্রুত রেসপন্স পাচ্ছেন। আপনি রিকোয়েস্ট করছেন যে আমাকে ওয়েবসাইটটা দেখাও, সে কিন্তু একটা রেসপন্স দেবে। যখন ইন্টারনেটে কিন্তু আমরা ব্রাউজার ছাড়া অন্য কোনো মাধ্যমে ঢুকতে পারি, ব্রাউজার ছাড়া? হ্যাঁ, এই যে দেখেন গুগল ক্রোম আমরা ব্যবহার করতেছি, এখানে কিন্তু এখান থেকে আমরা কিন্তু ওয়েবসাইটের নাম লিখে ওয়েবসাইটে ঢুকবো, রাইট? এটা ছাড়া অন্য কোনো ওয়ে থেকে আমরা ঢুকতে পারি? আমাদের কিন্তু একটা ব্রাউজার লাগে, রাইট? কেউ হয়তো ওপেরা মিনি চালান, কেউ হয়তো ফায়ারফক্স চালান, কেউ হয়তো ক্রোম চালান। সো এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, ফেসবুক যে আমরা অ্যাপ চালাই, এটাতে তো ব্রাউজার লাগে না, এটা তো আমরা ফেসবুক তো অন্য জায়গায় আছে, তাও তো আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছি। বাট ওইটাও আসলে ব্রাউজারের মতোই আচরণ করতেছে বিহাইন্ড দ্য সিন। ওটা আপনি ব্রাউজারের মতো ব্যবহার করতে পারতেছেন না, কিন্তু তার আচরণ, তার ফাংশনালিটিগুলো ব্রাউজারের মতোই, ঠিক আছে? এই আর কি। তো এখন যেটা হয় যে আমরা ওয়েবসাইটে কীভাবে পাই। আচ্ছা, আমরা আগে আইপি অ্যাড্রেস নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে, আমি google.com লিখলাম, কিন্তু ব্রাউজার জানলো কীভাবে যে google.com কে, বা কীভাবে google.com এর সাথে কানেক্ট হচ্ছে, কীভাবে, কেন গুগলই আসতেছে, অন্য কিছু তো আসতে পারতো, আসতোই না কিছু। এই যে আইপি অ্যাড্রেস যেটা, এটাকে বলা হয় ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপির মিন হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এটা হচ্ছে আপনার প্রত্যেকটা ওয়েবসাইটের, প্রত্যেকটা ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড ডিভাইসের একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে। ঠিক যেরকম আমাদের বাসা বাড়ির একটা নির্দিষ্ট এক্সাক্ট একটা ঠিকানা আছে না, যেরকম এটার যদি ঠিকানা বলি তাহলে মিরপুর 10, আরও যদি এক্সট্রা আরও অ্যাড করা যায়, আরও অনেক কিছু অ্যাড করা যাবে, বাসার নাম্বার, তারপর অনেক কিছুই বলা যাবে, এটা হচ্ছে আমাদের ঠিকানা। তো প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেসটা দেখতে এরকম, এই যে দেখেন অ্যাড্রেসটা দেখতে এরকম। এখন এই অ্যাড্রেস যখন আমরা গুগল ক্রোমে যখন লিখি google.com, আসলে যেটা হয় এই আইপি অ্যাড্রেসটা সে দেখে। এই আইপি অ্যাড্রেসে সে রিকোয়েস্ট পাঠায় যে আপনার নিজস্ব একটা আইপি অ্যাড্রেস থাকে। আবার ধরেন যে আপনার প্রত্যেকটা পিসিতে, প্রত্যেকটা ল্যাপটপে সবারই একটা করে অ্যাড্রেস দেওয়া আছে, সবাই কানেক্টেড নেটের সঙ্গে সবারই একটা করে আইপি অ্যাড্রেস আছে। আপনি যখন আপনার আইপি থেকে google.com এর আইপিকে বলবেন যে আমার google.comটা এখন দরকার, ব্রাউজার google.com এ যাবে, ওই আইপি অ্যাড্রেসে যাবে, গিয়ে রিকোয়েস্ট করবে যে এই আইপি অ্যাড্রেস থেকে একজন google.com দেখতে চায়। তখন গুগল বলবে ঠিক আছে নাও, সে তখন একটা রেসপন্স করবে, তারপর আপনি google.com দেখতে পারবেন। সে যদি রেসপন্স না করে, তার যদি কোনো কন্ডিশন থাকে, এটাও সেট করে দেওয়া যায়
তার যদি কোনো কন্ডিশন থাকে, ধরেন যে সে বললো যে আপনার বয়স হতে হবে 25 বছর, যদি 25 বছর আপনি না হন তাহলে আপনাকে google.com দেখাবে। আপনি গেলেন, আপনাকে প্রথমে বলবে যে হ্যাঁ আপনি আপনার বার্থডে দেন, যে আপনি 25 বছর কিনা আমি দেখি, তবে দিলেন। শুধু যদি সে দেখে 25 বছর না, তাহলে আপনি google.com দিবেন, সামনে আনবে না। তো এগুলো কন্ডিশন দেওয়া যায়। তো এখন কথা হচ্ছে, আমরা তো আইপি অ্যাড্রেস লিখি না, আমরা লিখি google.com, রাইট? আর google.com চলে আসে। আমি তো বললাম যে ব্রাউজার আসলে গুগল আসলে আইপি অ্যাড্রেসই চেনে, আমি নাম লিখলাম, এটা আসলে সে বুঝবে না। এখন কথা হচ্ছে, এটার নাম হচ্ছে ডোমেইন নেম বলে একটা কথা আছে। ডোমেইন নেম হচ্ছে আপনার আইপি অ্যাড্রেসকে হাইড করার জন্য। আইপি অ্যাড্রেস বিহাইন্ড দ্য সিন আইপি অ্যাড্রেস আছে, উপরে নাম আছে। আমি যদি আপনাকে বলি যে আইপি অ্যাড্রেস আপনি 20টা মনে রাখেন, পারবেন? দেখেন তো আইপি অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা থেকে আপনি মনে রাখতে পারবেন 20-25টা। বাট আপনাকে যদি বলি যে 25টা বা 20টা ওয়েবসাইটের নাম মনে রাখেন, পারবেন না। সো এটার জন্যই আসলে এই ডোমেইন নেম সিস্টেমটা আসছে। এবং এই নাম ইউনিক। আপনি কখনো এরকম ওয়েবসাইট দেখছেন সেম নাম দুইটা ওয়েবসাইট? এরকম কখনো হয় না। প্রত্যেকটা আইপি অ্যাড্রেস ভিন্ন, এবং আইপি অ্যাড্রেসের সাথে অ্যাসোসিয়েটেড যে নাম আছে ডোমেইন নেম বলে, এটাও প্রত্যেকটা ইউনিক, কারোর সঙ্গে কারো মিল নাই, ঠিক আছে? তো এইভাবে আসলে ব্রাউজার বুঝতে পারে। আসলে ব্রাউজার ছাড়া তো আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি না, ব্রাউজার এই কাজটা করে দেয়। সে আসলে রিকোয়েস্ট নিয়ে যায়। দেখেন আমরা যদি একটু দেখি, দেখেন ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার, ঠিক আছে? তো ক্লায়েন্ট হচ্ছে আপনার যে পিসি, আপনার যে ল্যাপটপ, এখানে যে সফটওয়্যারটা আছে এটা হচ্ছে ক্লায়েন্ট সফটওয়্যার। যেমন ধরেন যে গুগল ক্রোম ব্রাউজার, যেটাতে আমরা ইন্টারনেট চালাই, যেটাতে আমরা ব্রাউজ করি, এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট সাইট, অর্থাৎ আপনার কাছে আছে, আপনি চালাচ্ছেন, আপনি ক্লায়েন্ট, ঠিক আছে? আপনি রিকোয়েস্টটা করবেন ওয়েবসাইটটা পাওয়ার জন্য। তো আপনার হচ্ছে এটা ক্লায়েন্ট সাইট। সফটওয়্যারটা হচ্ছে আপনার গুগল ক্রোম। সো গুগল ক্রোম একটা ক্লায়েন্ট সাইট সফটওয়্যার, ঠিক আছে? গুগল ক্রোম ব্যবহার করতে কি নেট লাগে? যতক্ষণ না আপনি ওয়েবসাইটে ঢুকতেছেন। ওয়েবসাইটে যদি আপনি না ঢুকতে চান তাহলে কিন্তু এমনি নেট লাগে না। এটা তো সফটওয়্যার ডাউনলোড দিয়ে আপনি গুগল ক্রোম অন করে রাখতে পারেন, সমস্যা নেই। কিন্তু যখনই আপনি একটা ওয়েবসাইটে রিকোয়েস্ট করেন, একটা ওয়েবসাইটের নাম লিখে সার্চ দেন, তখনই ব্রাউজার কী করে, ওই আইপি অ্যাড্রেসে চলে যায়, ওই আইপি অ্যাড্রেসে রিকোয়েস্ট করে। এই যে দেখেন সার্ভার। আচ্ছা ঠিক আছে, সার্ভারটা একটু বলা যাক। সেটা হচ্ছে আপনার, আমরা কি কোনো কিছু স্টোর করতে পারবো যদি মেমোরি কার্ড বা হার্ড ডিস্ক না থাকে? সম্ভব কি? কোথাও কি কোনো জায়গা না থাকে, আমরা কি সেখানে রাখতে পারবো কিছু? সো প্রত্যেকটা ওয়েবসাইটই কোথাও না কোথাও রাখা আছে, তার মানে কম্পিউটার হার্ড ডিস্কে রাখা আছে। তো এই যে সার্ভার কথাটা, এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ, এটা জাস্ট পিসি আর কিছু না, এটা একটা কম্পিউটার। কিন্তু সে দিন-রাত 24 ঘন্টা, মাসের পর মাস সে আসলে ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড। এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সে এটার সঙ্গে কানেক্টেড। এটা কানেক্ট করার জন্য অনেক ব্যাপার স্যাপার আছে, আর হয়তো গভীরে যাচ্ছে, যেটা নেটওয়ার্কিংয়ের পড়াশোনা আসলে। তো এই পিসিটা সবসময় অনলাইনে কানেক্টেড, আর এটাতে স্পেশাল সফটওয়্যার দেওয়া থাকে। যখনই এই সফটওয়্যারের এই সার্ভারের ভিতরে যদি ওই ওয়েবসাইটটা থাকে, ওই আইপি অ্যাড্রেস ওয়েবসাইটে যদি থাকে, কেউ যখন আপনি ইন্টার দিবেন, সেই সার্ভারে গিয়ে, ব্রাউজার সার্ভারে গিয়ে আপনাকে রিকোয়েস্ট করবে, দেন সার্ভার রেসপন্স করবে, এবং রেসপন্স করে কি পাঠাবে? ওয়েবসাইটটা আপনার পিসিতে, আপনার ব্রাউজারে পাঠাবে। আর আপনার ব্রাউজার কি করবে? ডাউনলোড করবে। এটা ডাউনলোড করে কিন্তু, ঠিক আছে? ব্রাউজার কিন্তু আসলে ওয়েবসাইটটা ডাউনলোড করে আপনাকে দেখায়। কোনটা? এখন এই সার্ভার আপনারা চাইলে বানাতে পারেন। মনে করেন যে আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি চাচ্ছেন যে আমি কারো কাছ থেকে সার্ভার এগুলো কিনতে পাওয়া যায়, এটাকে বলে হোস্টিং। এটা আরেকটা নাম হচ্ছে হোস্টিং। দেখবেন যে আপনি যখন একটা নতুন ওয়েবসাইট বানাবেন, তখন আপনার হোস্টিং লাগবে, কারণ হোস্টিং যদি আপনি না থাকে, আপনি আপনার ওয়েবসাইটটা হচ্ছে ইন্টারনেটে ছাড়তে পারবেন না, কেউ আপনার ওয়েবসাইটে ঢুকতেও পারবে না। তো এই হোস্টিং হচ্ছে বিভিন্ন কোম্পানি, তারা হোস্টিং হচ্ছে আপনার এগুলা দেখাশোনা করে, তাদের তৈরি। তো এখানে আপনাকে সুযোগ দেবে আপনার ওয়েবসাইট রাখার। আপনি ওয়েবসাইট রাখবেন, দেন যে কেউ ওয়েবসাইটের নাম জানলেই সে ওয়েবসাইটটা দেখতে পারবে, ঠিক আছে? তো আপনি যদি চান যে আপনি একটা হোস্টিংয়ের ব্যবসা করবেন, তাহলে আপনি এই বিষয়ে চাইলে আপনি একটা সার্ভার করতে পারেন। ধরেন যে একটা জাস্ট সিম্পল একটা কম্পিউটার তৈরি করলেন, অল্প কিছু জায়গা রাখলেন, সেটা অলওয়েজ ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড, আপনি চাইলে সেটাকে সার্ভার হিসেবে ব্যবহার করতে পারেন।
তো সার্ভারের আরেকটা বড় একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ডাটাবেজ। নাম শুনছেন কিনা? ডাটাবেজ। তো একটা জিনিস চিন্তা করে দেখেন তো, ইউটিউবে প্রতিদিন কি পরিমাণ ভিডিও আপলোড হয়, এত ভিডিও কই রাখে? অনেক জায়গার দরকার না? আপনি যদি একটা এইচডি ভিডিও ডাউনলোড দিলে তো সেটা 300-400 এমবি হয়ে যায়, 400-500 এমবি হয়ে যায়, তাই না? আমাদের পিসির হার্ড ডিস্কে 500 এমবি, কারো 500 জিবি, 1 টেরাবাইট, 2 টেরাবাইট। দেখা যায় যে অনেক মুভি রাখলে জায়গা শেষ হয়ে যায়। আর ফোনে তো আরও কম জায়গা, 128 জিবি বা 64 জিবি। সো দেখা যায় বেশি কিছু রাখা যায় না। তাহলে ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড হয় এগুলো অনেক বড় সাইজ। অথবা ধরেন যে ফেসবুকের কথা চিন্তা করেন, ফেসবুকে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে কিন্তু নতুন পোস্ট হচ্ছে, নতুন ভিডিও আসতেছে, নতুন ফটো মানুষ আপলোড দিচ্ছে, শেয়ার করতেছে। এগুলো কই থাকতেছে? এগুলো আসলে একটা সার্ভারে থাকতেছে এরকম পোস্টিংয়ে, কিন্তু এগুলো অনেক বড়, মানে লাখ লাখ আপনার লাখ লাখ হার্ড ডিস্ক একসঙ্গে কাজ করতেছে, অনেক জায়গা। ঠিক আছে, এই যে দেখেন একটা সার্ভার যদি আপনাকে দেখাই, সার্ভার অনেকটা এরকম হয় দেখতে, অনেক বড় একটা এরিয়া থাকে। এই যে বক্সগুলো দেখতেছেন না একটা, এগুলো এক একটার ভিতরে প্রায় না হলেও কয়েকশো হার্ড ডিস্ক আছে, এবং প্রত্যেকটা এক একটা কম্পিউটারের মতো, এবং প্রত্যেকেই ইন্টারনেটের সঙ্গে যুক্ত। বুঝতে পারছেন? সো এরকম এত ডাটা রাখার জন্য আপনার ডাটাবেজের দরকার পড়ে, এবং এগুলো মেনটেনেন্স করা খুব কঠিন এবং অনেক মানে খরচেরও ব্যাপার আছে, যে কেউ চাইলেই পারবে। বলো। হ্যাঁ, এটা একটা ব্যাপার। এটা আসলে এখানে একটা মেথড আছে, আমিও ভালো করে ঠিক জানি না। আপনার প্রত্যেকটা যে ডাটাগুলা, এগুলো আসলে মানে একটু ব্যাকআপ সিস্টেম সম্ভবত হয়ে থাকে আর কি, মানে ড্যামেজ হলে যেন কোনো ডাটা যেন হারিয়ে না যায়, এই ব্যাপারে বেশ কিছু মেথড আছে তারা ব্যবহার করে। তো আমি এত গভীর জানি না, এত বেশি কিছু জানি না। ডাটাবেস সম্পর্কে, ডাটাবেস যেহেতু আমাদের ডাটাবেসটা যে কেউ তৈরি করে না, বড় বড় কোম্পানিগুলাই সাধারণত ডাটাবেস তৈরি করতে পারে, কারণ এখানে কোটি কোটি টাকা খরচের ব্যাপার আছে। তো বাংলাদেশে এরকম ডাটাবেস আছে, সরকারের অবশ্যই ডাটাবেস আছে, সেখানে সরকারের সব তথ্য থাকে। সো গুগলের ডাটাবেস আছে, ফেসবুকের ডাটাবেস আছে। সো বড় বড় কোম্পানির ডাটাবেস আছে, প্রচুর ডাটা রাখার দরকার পড়ে। ঠিক আছে, এবং তারা সবাই আসলে একসাথে কাজ করতেছে, একসাথে সব হার্ড ডিস্ক মিলে আসলে একটা অনেক বড় জায়গা। এখানে সব হিসাব করলে হচ্ছে লাখ 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 হার্ড ডিস্ক হবে। আর এগুলো মেনটেন্স করার জন্য লোকজন আছে, তারা সবসময় এটা মনিটরিং করে যে কোনো হার্ড ডিস্ক নষ্ট হয়ে যাচ্ছে কিনা। হার্ড ডিস্ক নষ্ট হয়ে যাওয়ার আগে বেশ কিছু আপনার সিমটম আছে, মানুষের রোগের যেরকম সিমটম আছে, তো এগুলো বোঝা যায় আর কি। আর যদি হঠাৎ নষ্ট হয়ে যায়, সেই ব্যাকআপও তারা সিস্টেম করে রাখছে, ওটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, তো ঠিক আছে, এটা হলো। এখন আসি যে ওয়েব। ঠিক আছে, এখন আমরা এতক্ষণ বুঝলাম যে ইন্টারনেটটা কি, এটা বুঝলাম। এখন আমাদের বোঝা দরকার যে ওয়েব ডিজাইনটা কি আসলে। আমরা যেটা এখন শিখবো, ওয়েবসাইটটাই বা কি, তাই না? আমরা যখন একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারে কোনো পিকচার, বা ফোন থেকে যখন আরেক জায়গায় পিকচার, ভিডিও আমরা কিন্তু সব শেয়ার করতেই পারি, তাই না? এখন যখন আপনি একটা ইন্টারনেটে যখন আপনি একটা ফাইল শেয়ার করতে চাইবেন, ধরেন যে আপনার একটা ওয়েবসাইট, এটা আসলে একটা স্পেশাল ফরম্যাট আছে যেটা হচ্ছে শুধু ব্রাউজার বুঝে। ঠিক আছে, যেমন ভিডিও ফরম্যাট, আপনি যখন একটা ভিডিও ফাইল ওপেন করবেন দেখবেন যে লাস্ট টাইম থেকে .mp4 এরকম দেখছেন, .mp3 বলে আপনি বুঝবেন যে অডিও সং, mp4 দিলে বুঝবেন যে আপনি ভিডিও, রাইট? তারপর আরও থাকে .txt, .docs, মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে, পিডিএফ। সো এটাকে বলে ফাইল এক্সটেনশন। এই এক্সটেনশন ফাইলের নামের শেষেই থাকে অলওয়েজ। এই এক্সটেনশন দ্বারা বোঝায় যে ওই ফাইলটা কীরকম, কী ধরনের ফাইল, তাই তো, তাই না? মানে কী ধরনের ফাইল এটা বোঝায়। তো আমরা যখন ইন্টারনেটে যখন একটা ওয়েবসাইট তৈরি করি, তখন সেই ওয়েবসাইটের একটা নির্দিষ্ট ফরম্যাট আছে যেটা শুধুমাত্র ব্রাউজার বুঝে, এবং শুধুমাত্র সেটা দিয়েই আমরা এক জায়গা থেকে রিকোয়েস্ট করে, মানে আমরা যে ওয়েবসাইট দেখতে চাই, তখন ব্রাউজার সেটা আপনাকে শো করাতে পারে বা আপনার কাছে পাঠিয়ে দিতে পারে। আপনি রিকোয়েস্ট করলে যে রেসপন্সটা পাচ্ছেন, এটা শুধুমাত্র HTML নামে একটা ফরম্যাট আছে,
একটা ফাইলের নাম দেন ডট এইচটিএমএল, এই যে স্পেশাল ফরম্যাট একটা ফাইল, এইটাই দিয়ে আমরা মূলত ওয়েব ডিজাইন করি। এটা শুধুমাত্র ব্রাউজার বুঝতে পারে, ব্রাউজার অন্য কোনো সফটওয়্যার আপনি এটা ওপেন করতে পারবেন না, ব্রাউজার বুঝতে পারে। এবং এই এইচটিএমএল দিয়েই আমরা মূলত একটা ওয়েব ডিজাইন করি। ঠিক যেমন MP4 ভিডিও, একটা ভিডিও আপনি তৈরি করলে এটা অটোমেটিক কিন্তু MP4 হয়ে যায়, তাই না? আপনি কিন্তু কষ্ট করে ভিডিওটা কিন্তু তৈরি করতে হয় না। আপনি কি জানেন যে আসলে ভিডিও কীভাবে তৈরি হয়? আইডিয়া আছে কোনো? ভিডিও যে মোশন চলতেছে এটা কীভাবে তৈরি হয়? হ্যাঁ, মানে ভিডিও কিন্তু আসলে স্টিল পিকচার পার সেকেন্ডে এতগুলা পিকচার যে আপনি বুঝবেন না যে আসলে ওখানে আলাদা পিকচার আছে, মানে এত দ্রুত আসলে এতগুলো পিকচার অ্যাড হচ্ছে আর চলে যাচ্ছে, আপনি বুঝতে পারবেন না। তো আসলে একটা স্টিল পিকচার বা স্টিল ফ্রেম বলে এটাকে, এরকম আর কি। তো আপনার আচ্ছা যাই হোক, এখন আমরা তো সবাই ওয়েবসাইট দেখছি অবশ্যই। ধরেন যে এই ওয়েবসাইট সম্পর্কে কেউ জানেন? আচ্ছা, তো কোর্সের সামনে ওয়েবসাইটটা দেখবো। দেখো, তো এটা একটা ওয়েবসাইট, রাইট? এখন এই ওয়েবসাইটে যদি আপনি বানাতে চান আর ব্রাউজারে যদি দেখাতে চান, সারা বিশ্বের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আপনাকে স্পেশাল ফাইলেই এটা বানাতে হবে আপনাকে, ঠিক আছে? এবং সেই ফাইলের এক্সটেনশন হচ্ছে .html এক্সটেনশন, মনে রাখবেন কথাটা, এক্সটেনশন, ফাইল এক্সটেনশন, যেটাতে ফাইলকে বোঝায় যে ফাইলটা কী টাইপের, ঠিক আছে? এখন ওয়েব ডিজাইনের জন্য আসলে মেইনলি তো সব কিছু তৈরি করার জন্য তো একটা গঠন আছে, তাই না? আমরা যখন একটা বিল্ডিং তৈরি করি তখন কিন্তু আমাদের আগে একটা গঠন তৈরি করে নিতে হয়, রাইট? দেখুন তো, আগে একটা মানে রড দিয়ে একটা ফাউন্ডেশন দিয়ে দেন আমরা তৈরি করতে পারি। সেটা যদি না করি, আপনি যদি 100 তলা বিল্ডিং শুধু ইট দিয়ে বানান, থাকবে? ভূমিকম্প হলে বা কিছু হলে দেখা যাবে শেষ। তো এগুলো যখন গঠন আপনি দেন তখন কিন্তু এটা অনেক স্ট্রং হয়, তাই না? তারপরে এটার সঙ্গে যখন আপনি ইট, বালু, সিমেন্ট যা দিবেন, রং করবেন, তারপরে সেটা আপনি করতে পারেন। মানুষের শরীরটা তো সেম, আমাদের তো কঙ্কালতন্ত্র আছে, তাই না? আমাদের বডি স্ট্রাকচারের জন্য। সো এইচটিএমএলটা হচ্ছে আপনার ওয়েব ডিজাইনের স্ট্রাকচার, ঠিক আছে? আপনি যে ওয়েবসাইটে বানান, ওয়েব ডিজাইন করতে গেলে আপনাকে এইচটিএমএলটা আগে গঠন তৈরি করতে হবে। দেন আরেকটা টার্ম আছে হচ্ছে সিএসএস, আপনারা হয়তো কেউ কেউ শুনছেন সিএসএস দিয়ে আপনি সব ডিজাইন সব কিছু করতে পারবেন। যেমন যদি এটা হয় এইচটিএমএল, তাহলে সিএসএস হবে এটা। হ্যাঁ, মানে গঠনটা তো ভিতরে আছে এইচটিএমএল, কিন্তু সিএসএস আপনি ডিজাইন দিবেন, কোথায় আপনি জানালা দিবেন, দরজা দিবেন, এটা আপনার ইচ্ছে। কীভাবে সাজাবেন, কী রং দিবেন, এটা আপনার ইচ্ছে। সো আপনাকে এইচটিএমএল একটা ওয়েবসাইট বানাতে হলে এইচটিএমএল মাস্ট লাগবে ফার্স্টে। দেন এইচটিএমএল এর সঙ্গে কাজ করবে হচ্ছে সিএসএস দিয়ে আপনি ডিজাইন করবেন, সিএসএস আপনি গঠন করবেন যে কোথায় কি থাকবে, কিভাবে সাজাবেন, আপনি কিভাবে কালার করবেন, এটা হচ্ছে আপনার সিএসএস দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। কিন্তু আপনি যদি গঠন করতে চান তাহলে আপনাকে এইচটিএমএল দিয়ে করতে হবে ফার্স্টে, ঠিক আছে? ব্যাপারটা এরকম। এইচটিএমএল মনে করেন যে যাই হোক, মনে করতে পারেন যে ওয়েবের কঙ্কাল মনে করতে পারেন, বা গঠন যেটাই মনে করেন। সো এনিওয়ে, তো এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে আপনার হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা এক ধরনের স্পেশাল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ বলতে বুঝিয়েছে আসলে এক ধরনের গঠন, যেটাতে আমরা ওয়েব ডিজাইন আমরা গঠন করি, এটাই বুঝাইছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো এইচটিএমএল এর আইডিয়াটা প্রথম আসছিল হচ্ছে, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, টিম বার্নার্স-লি, একজন বিজ্ঞানীর নাম, ঠিক আছে? উনি হচ্ছে এইচটিএমএল আইডিয়াটা আসছিল ওনার, যে এখন তো মনে করেন যে ধরেন যে পদার্থ বিজ্ঞান বা বিজ্ঞানের যে কোনো বিষয় যখনই নতুন করে আবিষ্কার হয়, তখন কিন্তু সেটা কিন্তু এক জায়গায় থাকে। আপনি চাইলে এখান থেকে তথ্যগুলো নিয়ে আপনি সেটার উপর গবেষণা করতে পারেন। যদি সব জায়গায় ছাড়া থাকে তাহলে কিন্তু এটা পরিচালনা করা কঠিন, তাই না?
একটা সবার তথ্য, সবার নলেজ একটা জায়গায় থাকে, সেখান থেকে কিন্তু আমরা চাইলে তথ্যগুলো কালেক্ট করতে পারি, রাইট? তো এরকম টিম বার্নার্স-লি যখন পদার্থবিজ্ঞানের আরও বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতেছিল, তো ওই সময় এরকম একটা প্রয়োজন পড়ছিল যে যদি এমন হতো আমার তথ্যগুলো আমি আরেকজনের সঙ্গে শেয়ার করতে পারতাম, বা আমি এক জায়গায় যদি রাখতে পারতাম, তাহলে সবাই এখান থেকে সুবিধা নিতে পারতো, সবাই নলেজগুলো শেয়ার করতে পারতো, তাতে সবার সুবিধা হতো, রাইট? তো টিম বার্নার্স-লি পরে এই চিন্তা থেকে আসলে মার্কআপ ল্যাঙ্গুয়েজটা আবিষ্কার করে ফার্স্টে, সেই 1989 সালে। তো এটার কাজ এটাই ছিল যে ফাইল একটা পিসি থেকে আরেকটা পিসিতে শেয়ার করা যাবে, তথ্য আদান প্রদান করা যাবে, ঠিক আছে, সাজা রাখা যাবে, এটাই। তো তখন তেমন কিছুই ছিল না। তারপরে আস্তে আস্তে HTML এর নতুন ভার্সন বের হয়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে এটা স্বীকৃতি পায়। তারপরে HTML এই পর্যন্ত বেশ কয়েকটা ভার্সন আসছে। আপনার এখনই বোঝার দরকার নেই HTML কি, আমরা একটু পরে কোড করব, যেটা বলতেছি সেটা শুধু শোনেন। 1995 সালে HTML ভার্সন 1 আসে, দেন 1996 কি 97 সম্ভবত 2 আসে, 1999-তে 3 আসে, 2000 সালে HTML 4 আসে। এক একটাতে নতুন নতুন ফিচার ছিল। তারপরে মাঝখানে 13 বছর কোনো আপডেট আসেনি। 2014 সালে আসে HTML 5। হয়তো হ্যাঁ, মানে ফিচার তারা অ্যাড করতেছিল, হয়তো আপডেট তারা করে না। এখন তারা কেন করে না এটা ওদের দিকে জিজ্ঞেস করতে হবে যে আপনারা কেন করেন না। তো এটা হচ্ছে HTML 5 এর লোগো, অফিসিয়াল লোগো, HTML 5 বোঝাচ্ছে, দেখছেন? সো HTML 5 2014 সালে আসে, এবং তারপর থেকে HTML 5 হচ্ছে আপডেট স্ট্যান্ডার্ড। আমরা HTML 5 ব্যবহার করব। প্রত্যেক ভার্সনের সাথে কিছু কিছু ভার্সন ছিল যেগুলো হয়তো সেই HTML শুরু 1-এ বের হয়েছে, ওগুলো এখন HTML 5-এ আছে। কিছু কিছু HTML 5-এ বাতিল করে দিছে, এগুলা ইউজ করলে মানে হবে না, বা ইউজ করলে কাজ করবে না, কাজ করলে আপনাকে ওয়ার্নিং দিবে। সো কিছু জিনিস বাদ গেছে, কিছু জিনিস অ্যাড হয়েছে, এরকম করে আস্তে আস্তে অ্যাডাপ্ট হয়েছে, আপডেট হয়েছে, ভবিষ্যতে আরও আপডেট হবে। আর CSS-টাও অনেকটা সেম, HTML এর সঙ্গে প্রায় CSS-টা বের হয়েছিল। CSS-এরও বেশ কয়েকটা ভার্সন আছে, তবে CSS এই মুহূর্তে লাস্ট ভার্সন হচ্ছে CSS 3। এটা সবচেয়ে বেস্ট লেটেস্ট ভার্সন CSS-এর। 1, 2 ছিল, এবং সম্ভবত 3 ছিল, এবং 3.2 এরকম কিছু ছিল। দেন CSS 2 ছিল, দেন 2 পয়েন্ট সামথিং ছিল, দেন 3। সো CSS 3। সো এটা মনে রাখেন, HTML লেটেস্ট ভার্সন হচ্ছে 5, আর CSS এর লেটেস্ট ভার্সন 3, ঠিক আছে? আর এখন আসি যে ওয়েব ডিজাইন আর ওয়েব ডেভেলপমেন্টের নাম শুনছেন। আরেকটা নাম হয়তো শুনবেন, রেসপন্সিভ ওয়েব ডিজাইন। এটাও হয়তো কেউ কেউ শুনতে পারেন, শুনছেন কিনা, যাই হোক সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। সো ওয়েব ডিজাইনটা হচ্ছে আমরা চোখে যা দেখতে পাই, যে ডিজাইনটা মেইনলি যেটা আমরা চোখে দেখতে পারতেছি, দেখেন ডিজাইন করছে, লোগো দিছে, দেন মেনু দিছে, সব কিছুই করছে, রাইট? এই শুধু ডিজাইন পার্টটা, যেটা আমরা কোডিং করে ডিজাইন করি, এই পার্টটাই শুধু ওয়েব ডিজাইন। আমরা এখানে এটাই শিখবো, ওয়েব ডিজাইনটা শিখবো। কিন্তু যদি ডেভেলপমেন্টের কথা বলেন, আপনি কম্পেয়ার করলে বুঝতে পারবেন। মনে করেন এটা একটা কারের আউটলুক, ভিতরের লুক, সব কিছু ডিজাইনের অংশ। কিন্তু যখনই কার চলবে কিনা, কি করলে কি হবে, ব্রেক করলে কার থামবে কিনা, তারপরে গাড়ি যে চলবে, এই যে ফাংশনালিটিগুলা, এগুলো কিন্তু বিহাইন্ড দ্য, এগুলো কিন্তু ভিতরে, তাই না? এগুলো কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাই না, রাইট? দেখতে পাই কি, কারের ইঞ্জিনকে বাইরে থেকে দেখা যায়, কিন্তু ভিতরে কিন্তু ফাংশনালিটি দেওয়া আছে যে এটা এইভাবে করলে এইভাবে চলবে, তাই না? সো ওয়েব ডিজাইনের ডেভেলপমেন্টটা সেম এরকম, যে ডিজাইনটা শুধুমাত্র ডিজাইন করবেন, আর ডেভেলপমেন্টটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ফাংশনালিটি অ্যাড করবেন। বুঝতে পারছেন? যেমন ধরেন যে ব্লগ ওয়েবসাইটগুলো তো দেখছেন, অথবা ফেসবুক দিয়ে চিন্তা করেন। ফেসবুকে যখন আপনি একটা পোস্ট দেন, অটোমেটিক আপনার টাইম লাইনে চলে আসে না? আপনি যখন একটা পোস্ট দেন, টাইম লাইনে চলে আসে কিনা? এখন আপনি ভাবেন যে টাইম লাইন চলে আসছে, তার মানে আগে থেকে ডিজাইনটা দেখছেন, ডিজাইনটা অলওয়েজ একই না? একটা নির্দিষ্ট ডিজাইনের মধ্যে অটোমেটিক চলে আসতেছে না? এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা ওয়েব ডিজাইন, ঠিক আছে? কিন্তু আপনি যে একটা পোস্ট লিখলেন,
তারপরে যে আপনি পোস্ট ক্লিক করলেন, পোস্ট যে হলো, এটা কীভাবে হলো? অটোমেটিক হয়ে গেল না? আপনি জাস্ট লিখলেন, আপনার তো কিছুই করতে হয় না, আপনি জাস্ট লিখলেন, পোস্ট ক্লিক করলেন, অটোমেটিক সেই পোস্টটা একটা ডিজাইন সহ আপনার একটা টাইম লাইনে পুরান পোস্টের উপরে প্রথম দিকে চলে আসে, অটোমেটিক চলে আসে না? এই যে একটা ফাংশনালিটি অ্যাড করলেন, এটা ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে পড়ে। এটা আপনাকে লজিক দিয়ে আপনাকে বলতে হবে যে কেউ পোস্ট লিখে যদি পোস্ট ক্লিক করে, তাহলে পোস্টটা ওইখানে গিয়ে দেখাবে। এইটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, বুঝতে পারছেন? তো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কারো বুঝতে সমস্যা আছে? বুঝতে পারছেন তো? তো যাই হোক, আমরা তো এখানে ওয়েব ডেভেলপমেন্ট এমনি শিখবো না, হয়তো একটু আইডিয়া হয়তো দিতে পারি, শিওর না। মেইনলি আমরা এখানে ওয়েব ডিজাইন শিখতে আসছি। আর এখানে আমরা ল্যাঙ্গুয়েজ যদি বলেন, HTML কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা আপনাদের ক্লিয়ার করে দিই, ঠিক আছে? কারণ এরকম অনেক মানে ইন্টারনেটে আছে, হয়তো অনেকেই বলবে যে HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করি, বা যদি কেউ বলে আমি প্রোগ্রামিং করতেছি, তো তুমি কি প্রোগ্রামিং করতেছো? HTML হয় নাই, ঠিক আছে? সে প্রোগ্রামিং করতেছে না, আসলে HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। কিন্তু আপনি বলতেন যে হ্যাঁ আপনি কোডিং করতেছেন, আসলে এটা অনেকটা প্রোগ্রামিংয়ের মতোই কাছাকাছি। তো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভাস্ক্রিপ্টের নাম শুনছেন? জাভাস্ক্রিপ্ট আমরা বেসিক দেখবো, যে কোয়েরি একটা আছে, এটা আসলে যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট আমরা বেসিক দেখবো শুধুমাত্র প্লাগ ইনগুলো কন্ট্রোল করার জন্য। এখানে মেইনলি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে ফুল শেখানো হবে না। যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, সেই ক্ষেত্রে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, যেমন PHP আছে, রুবি অন রেইল আছে, জাভাস্ক্রিপ্ট ফুল ল্যাঙ্গুয়েজ আছে। আমরা জাভাস্ক্রিপ্ট বেসিক শিখবো। আপনারা দেখেন না ওয়েবসাইটের ভিতরে স্লাইডার থাকে, ক্লিক করতেছেন, ইমেজ অটোমেটিক চেঞ্জ হচ্ছে, দেখছেন? তারপরে মনে করেন যে আরও অনেক কিছু এরকম থাকে, যেমন ধরেন যে অনেক সময় এরকম থাকে, একটা বাটনে ক্লিক করলেন, অটোমেটিক একটা ডায়লগ বক্স চলে আসে, এরকম করে পপ আপ হয়, সেখানে বলে আপনার নাম দেন, আপনার ইমেল দেন, ফর্ম ফিল আপ করেন, ঠিক আছে? তো আমরা এগুলো দেখবো, এগুলো কীভাবে করে। এগুলো হচ্ছে প্লাগ ইন দিয়ে করে, কিছু প্লাগ ইন আছে যেগুলো আপনার কষ্ট করে বানাতে হবে না, এগুলো আপনার এক্সট্রা হিসাবে আপনার চাইলে ব্যবহার করতে পারেন। তো ঠিক আছে, সেটা পরে যাই, প্লাগ ইন জিনিসটা আমরা যখন শিখবো তখন দেখবো। এনিওয়ে, সো এই পর্যন্ত। আরেকটা জিনিস ছিল রেসপন্সিভ ওয়েব ডিজাইন। রেসপন্সিভ ওয়েব ডিজাইন এখন খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনি ওয়েবসাইটটা এমনভাবে ডিজাইন করবেন যেন ওয়েবসাইটটা অটোমেটিকলি ডিভাইসের সঙ্গে অ্যাডাপ্ট হয়। অর্থাৎ কেউ যদি পিসি থেকে দেখে তাও ওয়েবসাইট সুন্দর দেখাবে, কেউ যদি ফোন থেকে দেখে তাও ওয়েবসাইটটা একটা সুন্দর একটা ফরম্যাটে আসবে, নিচে চলে আসবে, ফুল ওয়েবসাইটটা সে দেখতে পারবে। কেউ যদি ট্যাবলেটে দেখে তাও সে ওয়েবসাইটটা ফুল দেখতে পারবে। আর ডিভাইস অনুযায়ী তাদের হয়তো একটু চেঞ্জ হবে। দেখেন মোবাইলে আর পিসিতে দেখেন কি হয়েছে, আর মোবাইলে হয়তো একটু চেঞ্জ হয়েছে। খেয়াল করছেন? একটা জিনিস খেয়াল করেন, পিসিতে যেটা, হ্যাঁ অটোমেটিক, পিসিতে যেটা উপরে ন্যাপ বারটা দেখেন, নেভিগেশন, যেখানে আপনার যে বেশ কয়েকটা লোগো আছে ডান পাশে, প্লাস এই পাশে ওয়েবসাইটের নামটা দেখেন, সেম ওয়েবসাইটটাই যখন মোবাইলে দেখছে, মোবাইলে খেয়াল করেন ওই নামটা কি নিচে আসছে না? ওয়েবসাইটের নামটা নিচে আসছে না? দেখছেন? এই যে ফরম্যাটটা, মানে এই যে সিস্টেমটা আপনাকে করতেই হবে, কারণ এখন পিসির চেয়ে অধিকাংশ ওয়েবসাইট ভিজিট হয় মোবাইল দিয়ে। তা আপনাকে ওয়েবসাইট এমনভাবে বানাতে হবে যেন ওই ওয়েবসাইটটা আপনার যে কোনো ডিভাইসে ফিট করে, ঠিক আছে? তো আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইন পরে শিখবো, এটাকে বলে রেসপন্সিভ ওয়েব ডিজাইন। আচ্ছা, তো গেল, এই হলো শেষ কথা। না, এখানে ওয়েব ডিজাইন শেখার জন্য আসলে ল্যাঙ্গুয়েজ কোনো দরকার হয় না, কিছুটা লাগে। ওই যে বললাম প্লাগইন ব্যবহারের জন্য কিছুটা লাগে, বেসিক হলে চলে। তবে হ্যাঁ, কোর্স শেষ হলে আমি আপনাদেরকে গাইডলাইন দিব যে পরবর্তীতে আপনাদের কী করা উচিত। এখন বললে কিছুই বুঝবেন না, আপনাদের ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আপনার ওয়েব ডিজাইন শেখার পরও আপনার ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আপনাদের যদি আপডেট থাকতে চান, বর্তমান ট্রেন্ডের সঙ্গে কিপ আপ, মানে আপনি যদি মানে সবার সঙ্গে যদি ওইভাবে চলতে চান আপডেটেড, তাহলে আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। বাট চিন্তার কোনো কারণ নেই, কারণ ওই ল্যাঙ্গুয়েজের বেসিকটা আমি শেখাই দেবো আপনাদের।
যেহেতু এটা ওই ল্যাঙ্গুয়েজ ভিত্তিক কোনো কোর্স না, তাই আমি এখানে ফুল ল্যাঙ্গুয়েজ শেখাতে পারবো না, কিন্তু তারপরে আপনারা চাইলে অ্যাডভান্স শিখতে পারেন। আমি সব গাইডলাইন দিব, কোনো টেনশনের কারণ নেই। ঠিক আছে, সো ঠিক আছে। তো আপনাদের বলছিলাম কি, ব্রাউজার শুধুমাত্র .html ফাইল ফরম্যাট বুঝে, আর আমরা ওয়েব ডিজাইনটা HTML এ করবো, সাথে CSS অ্যাড করবো। তো ঠিক আছে, তো ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয় হয়তো অনেকেই জানেন। ফোল্ডার কীভাবে ক্রিয়েট করতে হয় জানেন তো না? ফোল্ডার, আচ্ছা দেখেন, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি। এই যে কোনো একটা ফাঁকা জায়গাতে গিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। ধরেন যে ডিস পিসিতে যদি যান, একটা ফাঁকা জায়গাতে যদি ক্লিক করেন, না এখানে না, যে কোনো একটা হার্ড ডিস্কের ভিতরে যদি যান, একটা ফাঁকা জায়গায় ক্লিক করেন, এই দেখেন নিউ নামে একটা অপশন দেখছেন, নিউ, দেখেন এই যে নিউতে যখনই যাবেন, যে কোনো জায়গাতে ফাঁকা জায়গাতে রাইট ক্লিক করে নিউতে যাবেন। আমি একটা ফোল্ডার তৈরি করে নিই, ধরেন যে আমি একটা ফোল্ডার তৈরি করলাম, ধরেন যে নাম দিলাম। কিভাবে নাম চেঞ্জ করতে এটা কি জানা আছে আপনাদের? আচ্ছা আচ্ছা, এই যে একটা ফোল্ডার তৈরি করার পরে নিউ থেকে ফোল্ডার তৈরি করার পর আপনি এখানে রিনেমে আসতে পারেন। রিনেমে আসলাম, এখানে নাম চেঞ্জ করতে পারেন। আমি দিলাম যে ওয়েব, ধরেন যে নাম দিলাম ওয়েব। আমি একটা ফোল্ডার তৈরি করলাম। অলওয়েজ একটা ফোল্ডার তৈরি করে নেবেন যখন একটা নতুন প্রজেক্ট করবেন, যে কোনো একটা নাম দিয়ে। এই ফাঁকা জায়গাতে আবার আসবেন, গিয়ে নিউতে যাবেন। নিউতে গিয়ে দেখেন এখানে আছে টেক্সট ডকুমেন্ট। সবাই করেন আমার সাথে, তাহলে ভালো বুঝবেন। যাদের অলরেডি এটার সাথে ভালোভাবে পরিচিত ওরা এমনি বুঝবেন, সমস্যা নেই। এবার যারা এটার সাথে পরিচিত না, ওরা বিশেষ করে একটু দেখেন। আচ্ছা, আগে না, আমি আগে দেখি। নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্টে যাবেন। হ্যাঁ, ফোল্ডারের ভিতরে ঢুকেন, ঢুকে আগে রাইট ক্লিক করেন, দেখবেন নিউ নামে একটা অপশন আসবে। নিউ অপশনের ভিতরে যাওয়ার পরে দেখবেন যে টেক্সট ডকুমেন্ট বা এরকম একটা কিছু লেখা আছে, নিউ। দেন টেক্সট ডকুমেন্টে ক্লিক করলে আপনার একটা নতুন ডকুমেন্ট, একটা ফাইল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেখেন ফাইল। এখন একটা জিনিস, আচ্ছা, সবার বাসাতে পিসি বা ল্যাপটপ তো আছে অবশ্যই। আপনার যখন বাসায়, এখানে হয়তো এটা, আচ্ছা, আপনার যখন বাসায় এরকম একটা নতুন ফাইল ক্রিয়েট করবেন, খুব সম্ভাবনা আছে যে আপনি শুধু ফাইলের নামই দেখতে পারবেন, কিন্তু এক্সটেনশন দেখতে পারবেন না। এক্সটেনশন বলছিলাম না কি ধরনের ফাইল, এটা লেখা থাকে ডট, তারপরে এদের নাম। এখানে কি আছে এক্সটেনশন? কোথায় এক্সটেনশন? নাই তো। ডট একদম লাস্টে ডট যেটা থাকবে সেটা, সো দেখা যাচ্ছে না, কারণ যখন নতুন উইন্ডোজ ইনস্টল দিবেন তখন এটা অফ করা থাকে। ঠিক আছে, আপনাকে এটা অন করে নিতে হবে। হ্যাঁ, এটা আপনাকে অন করে নিতে হবে। কিভাবে? ফার্স্ট আগে মাই দিস পিসিতে যাবেন, এখান থেকে ভিউতে যাবেন, দেন এখান থেকে ফাইল নেম এক্সটেনশনে চেক দিবেন, এটা চেক দিবেন, বাস। দিস পিসিতে যাবেন, দেন ভিউতে যাবেন, এখানেই থাকে ভিউটা। দেন এই যে ফাইল নেম এক্সটেনশনে চেক দিবেন। এটা চেক যদি দেওয়া থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে চেক অবশ্যই দিয়ে নেবেন। আপু কি বুঝতেছেন? এটা চেক দিয়ে নেবেন। যদি চেক দেন তাহলে দেখেন ফাইল নেম এক্সটেনশন আপনি দেখতে পারবেন। এই দেখেন .txt, দেখছেন? এই টিএক্সটি কাটে দিয়ে আপনাকে HTML লিখতে হবে, তাহলে এটা একটা HTML ফাইল হয়ে যাবে। হ্যাঁ, ভিতরে কোনো কোড থাকবে না, কিন্তু একটা HTML ফাইল হয়ে যাবে এবং এই ফাইলটা ব্রাউজার বুঝবে। দেখেন সবাই করেন, সবাই টেক্সট ফাইল তৈরি করছে। টেক্সট ফাইলে একটা নাম দিতে পারেন, কারণ নামটা, আর হ্যাঁ আরেকটা কথা, HTML ফাইলে কখনো স্পেস দিয়ে নাম দিবেন না, নামে কোনো স্পেস যেন না। ঠিক আছে, স্পেস যদি দেন তাহলে সমস্যা হবে। একটা নাম দেন, ধরেন সাধারণত HTML এর যে প্রথম যে মেইন পেজ যেটা হয়, একটা ওয়েবসাইটের মেইন পেজ হয় না, আপনি যখন একটা ওয়েবসাইট ঢুকেন, ওটা তো একটা হোম পেজ থাকে, রাইট?
তারপর হোম পেজ থেকে আপনি চাইলে অন্যান্য পেজে যাইতে পারেন আস্তে আস্তে, রাইট? সো হোম পেজটার নাম আসলে দেয় ইন্ডেক্স। ইন্ডেক্স তো আমরা বুঝি, আমরা যখন যে কলেজে সবাই পড়ছি, যখন আমরা যে প্র্যাকটিক্যাল খাতা লিখছি তখন কিন্তু একটা ইন্ডেক্স, একটা পেজ থাকতো, হ্যাঁ, মেইনলি সূচিপত্র আর কি। তো এই ইন্ডেক্সটা, এটার নাম দিবেন হচ্ছে ইন্ডেক্স। মেইন যে পেজ হবে সেটার নাম ইন্ডেক্স দিবেন। আর যখন কেউ ওয়েব ডিজাইন করে সে প্রথমে মেইন পেজটাই ডিজাইন করে, মেইন হোম পেজটা ডিজাইন করে, তারপরে আর ভিতরে সাব পেজ যত আছে সেগুলো। সো অলওয়েজ মেইন পেজের নাম দিবেন ইন্ডেক্স। কেন দিবেন এটা আমি এখন বলবো না, এটা পরে বলবো। ইন্ডেক্স দিবেন, দেন .txt ফাইলটা txt উঠায় দেবেন, দিয়ে এটাকে দিবেন HTML দিয়ে ইন্টার যদি দেন তাহলে বলবে যে আপনি চেঞ্জ করতে চান কিনা, ইয়েস দিবেন। বলবে যে দেখেন তো এই HTML বানানোর পরে দেখবেন যে আইকন চেঞ্জ হয়ে গেছে ফাইলে। অনেকেরই ব্রাউজার, ক্রোম ব্রাউজারে আইকন চলে আসবে। আপনার আসছে ক্রোম ব্রাউজার আইকন? আপু করতেছেন না? আপনি পারেন এগুলো অলরেডি? করেন একটা ফাইল, আচ্ছা সবাই করেন, সবাই একটা HTML ফাইল ক্রিয়েট করেন। সো ফাইলটা সবে ওপেন করছেন, ওকে, দেখেন কি আসছে। একটা ব্রাউজারের উইন্ডো ওপেন হচ্ছে, ব্রাউজার ওপেন হচ্ছে না, এটাকে বলা হয় উইন্ডো, ব্রাউজার উইন্ডো। এই যে দেখতেছেন এটা আসলে একটা উইন্ডো, ঠিক আছে? এটা জাস্ট দেখেন, আপনি যদি আরেকটা ট্যাব তৈরি করতে চান, এটা একটা উইন্ডো হবে, আরেকটা যদি তৈরি করেন এটাও একটা উইন্ডো হবে। সো আসলে আমরা কিন্তু একটা মেইন ওয়েব পেজের ফাইল কিন্তু আসলে আমরা তৈরি করে ফেলেছি, ঠিক আছে, .html। এখন এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হেড পার্ট, একটা হচ্ছে বডি পার্ট। এই যে এটা দেখতেছেন না, এই যে সাদা অংশটা আমাদের মেইন ওয়েবসাইটে আমরা সাদা অংশটাই দেখতে পাই, তাই না? এখানে কি কিছু, এখানে তো কিছু থাকার নেই। সো এখানে কিন্তু আমরা মেইন ওয়েবসাইটে দেখতে পাই। সো আমরা যা কিছুই করবো এটা হচ্ছে বডি, এই বডির ভিতরে আমরা সব ডিজাইন করব। কিন্তু আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে হেড। তার ভিতরে ওয়েবসাইটের সব তথ্য থাকবে, ওয়েবসাইটের কার, ওয়েবসাইটটার মালিক কে, ঠিক আছে? তারপরে দেখেন তো এই যে উপরে দেখেন তো এখানে কি লেখা, কিসের নাম দেখেন তো, কোন নামের সাথে মিলছে। এটা হচ্ছে আপনি ফাইলে যে নাম দিচ্ছেন সেই নাম। আমি যদি এটা ইন্ডেক্স থেকে অন্য কিছু দিতাম তাহলে সেটা অন্যটা শো করে, ঠিক আছে? তো এইটা কিন্তু বডির পার্ট না, আমি বলছি বডি শুধু একটু, এটা কিন্তু বডির পার্ট না। সো আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন, এটাকে বলা হয় ওয়েবসাইট টাইটেল, ঠিক আছে? ওয়েব টাইটেল এটা মেইনলি। আপনি যখনই একটা ওয়েবসাইটে এক পেজ থেকে আরেক পেজে যাবেন দেখবেন উপরের টাইটেলটা চেঞ্জ হবে। চেঞ্জ হলে আপনাকে বুঝাবে যে আপনি এখন কোন পেজে আসছেন, এই টাইটেলটা আপনাকে বুঝাবে কোন পেজে। যাও আমি যদি ফেসবুকে যাই, ধরেন যে আমি facebook.com এ গেলাম, দেখেন উপর কি লেখা, লগ ইন অর সাইন আপ। তো এটাতে কি বোঝাচ্ছে যে এই পেজটা লগ ইন এবং সাইন আপ পেজ, রাইট? সো আপনি প্রত্যেকটা পেজের সঙ্গে এই নামটা জুড়ে দিবেন, পেজের সঙ্গে রিলেভেন্ট একটা নাম। পেজ কি বিষয়, ধরেন যে একটা, হ্যাঁ, ধরেন যে কন্ট্যাক্ট পেজ, সেখানে গেলে আপনার সঙ্গে সে ইমেল বা নাম্বার দিবে, তাহলে আপনি সে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে? এটা 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 আমি এখনই দেখাচ্ছি, আমরা কোডিং করি নাই তো এখন, আমরা এখন কোডিং করব। এই যে পেজটা আছে না, আমরা 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 নিজেরা এটা বানাতে পারবো। দেখেন তো এটা কিন্তু বডি, রাইট? বডির ভিতরে কি ফেসবুক তার নিজস্ব লোগো দিছে, লেখা দিছে, দেন এই যে করছে, দেখেন এখানে লেখাগুলা আসলে HTML, ঠিক আছে? এখানে গঠনের জন্য HTML লাগছে। বাট এই যে ডিজাইন দেখতেছেন, যাই এখন হয়তো এতটা বুঝবেন না। আচ্ছা আমি এখন HTML কোডিং করি নেন। এখন এই যে ফাইলটা, এই ফাইলটা এখন আমাদের এডিট করতে হবে। এই ফাইলের ভিতরে আমার এখন
কোড করতে হবে, HTML লিখতে হবে আমাকে। কিভাবে লিখবেন আপনি? এটাকে একটা নোটপ্যাড ওপেন করতে হবে, এই ফাইলটাকে, যেন আমরা ভিতরে লিখতে পারি। একটা নোটপ্যাড বা অনেক ধরনের সফটওয়্যার আছে, আমরা সফটওয়্যারের সঙ্গে পরে পরিচিত হব। এখন আমরা নোটপ্যাড ওপেন করবো। সবাই অপশনে যান, ওপেন উইথ দেন। এই যে দেখেন আমার এখানে নোটপ্যাড আছে। যদি আপনার এখানে নোটপ্যাড না থাকে, আপনি এখানে চুজ অ্যানাদার অ্যাপে ক্লিক করবেন। এখানেও যদি না থাকে, মোর অ্যাপসে ক্লিক করবেন, দেন আপনি নোটপ্যাডটা পাবেন। এই যে নোটপ্যাড, এইটা। হ্যাঁ, সবাই ওপেন করেন, নোটপ্যাড ওপেন করেন। ওকে, কোশ্চেন সবাই? আপু কোশ্চেন? আচ্ছা আচ্ছা। এখন আমি বলছিলাম যে HTML এর ভার্সন 5টা, রাইট? এখন ব্রাউজার জানবে না, ব্রাউজার বুঝবে না যে আপনি HTML এর কোন ভার্সনটা ব্যবহার করতেছেন। আপনি চাইলে HTML 4ও ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি 2000 সালের HTML 4 ব্যবহার করবেন? কিন্তু ব্রাউজারগুলা সেই শুরু থেকে আছে, তারা কিন্তু প্রত্যেকটার সঙ্গে অ্যাডাপ্ট হয়েছে। সো আপনার ব্রাউজারকে আগে বলে দিতে হবে যে আমি HTML কোন ভার্সন ব্যবহার করতেছি, বুঝতে পারছেন? ব্রাউজার এটা ভাববে না যে HTML5 আসছে, জন্য আপনি 5 ইউজ করতেছেন, এটা কি ব্রাউজার জাজ করবে? এটা আপনার ইচ্ছা, আপনি 4 ইউজ করতেই পারেন, কিন্তু ব্রাউজারকে আপনাকে বলে দিতে হবে যে আমি HTML5 ব্যবহার করতে চাই। এই জন্য HTML এর ফাইলের ভিতরে প্রথমে যেটা লিখতে হবে সেটা হলো ডক টাইপ। ডক টাইপ হচ্ছে ডকুমেন্ট টাইপ। ডকুমেন্ট টাইপটা বোঝাবে যে আপনি HTML এর কোন ভার্সনের ডকুমেন্ট টাইপ ব্যবহার করতেছেন, HTML5। সো এখন একটা কনসেপ্ট, সেটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বলছিলাম না HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন দেখেন HTML এ একটা কনসেপ্ট আছে, নাম হচ্ছে ট্যাগ। ট্যাগ, হ্যাঁ, ট্যাগ হচ্ছে এরকম। এখন এই ট্যাগের ভিতরে একটা নাম থাকবে, সেটা আসলে HTML। দেখেন ট্যাগ দুই রকম হতে পারে, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, একটা হচ্ছে ডাবল ট্যাগ। সো সিঙ্গেল ট্যাগ কি আর ডাবল ট্যাগ কি বলতেছি? ধরেন আমি যদি এখানে এরকম করে লিখি, একটা কিছু লিখছি না, এটা একটা ট্যাগ শুরু, ট্যাগ শেষ করতে হয়। ট্যাগ যদি শেষ করতে চান, আপনি এরকম লিখলেন, হ্যাঁ স্ল্যাশ লাগবে, কিন্তু আপনি যেটা শেষ করছেন সেটা আপনাকে বোঝানোর জন্য একটা স্ল্যাশ দিতে হবে, এরকম। তো এটা সবাই মাথার ভিতরে নিয়ে নেন যে HTML এইভাবে ট্যাগ সিস্টেম করে লিখতে হয়, এবং ট্যাগের ভিতরে যেটা লেখা থাকে, মানে ট্যাগে, এটা হচ্ছে ট্যাগ নাম, এই ট্যাগের নাম হচ্ছে div। দেখেন এই যে ট্যাগ আছে, এই ট্যাগটা ভিতরে কি লেখা? div লেখা না? তার মানে এই ট্যাগের নাম হচ্ছে div। আমরা চাইলে এই ট্যাগের ভিতরে কিছু লিখতে পারি, আমি যা কিছু লিখতে পারি। তো সবাই সাধারণত যখন প্রথম কোডিং করে, সবাই সাধারণত হ্যালো ওয়ার্ল্ড লেখে, হ্যালো ওয়ার্ল্ড। সো আপনি হ্যালো ওয়ার্ল্ড লেখেন, লিখে সবাই লেখেন, সবাই আমার মতো করে লেখেন, সবাই এই ট্যাগটা লেখেন। ট্যাগ, ট্যাগ শুরু, ট্যাগ শেষ, ঠিক আছে? ওপেনিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, স্টার্টিং ট্যাগ, ফিনিশিং ট্যাগ, যেটা ইচ্ছা আপনি বলতে পারেন। কিন্তু একটা ট্যাগ শুরু করলে অবশ্যই শেষ করতে হবে, এবং এটাকে বলে ডাবল ট্যাগ। তার মানে হচ্ছে একটা দুইটা ট্যাগ আছে না, মোট একটা শুরু ট্যাগ একটা শেষ ট্যাগ আছে না, দুইটা ট্যাগ। আরেকটা ট্যাগ আছে সেটা শেষ নেই, খালি শুরু আছে, সেটার নাম সিঙ্গেল ট্যাগ। এটা জাস্ট মনে রাখেন, আমরা সিঙ্গেল ট্যাগ দেখবো, ঠিক আছে? এবং এই ট্যাগের ভিতরে আমাদের কন্টেন্টগুলো যাবে, আমাদের যত ডিজাইন, যত লেখা, সব কিছু এগুলোর ভিতরেই যাবে। এবং এক একটা ট্যাগের এক একটা কাজ, একটু পরে বুঝতে পারবেন যে এক একটা ট্যাগের এক একটা কাজ কিভাবে। সবাই লাইনটা লেখেন, লিখে সেভ দেন। তো সবার তো জানা আছে মনে, সেভ কিভাবে করতে হয়। আপনি চাইলে Ctrl+S ক্লিক করে সেভ, দেখেন সেভ যদি না দেন তাহলে দেখেন এখানে একটা স্টার আসছে, দেখেন তো স্টার দেখতে পাচ্ছেন? এই স্টার মানে হচ্ছে এই ফাইলটা সেভ করা হয় নাই। যদি আপনি Ctrl+S দেন, একসাথে টিক দেন, স্টারটা চলে গেছে।
তার মানে ফাইলটা এখন সেভ হয়েছে। আপনি যতক্ষণ না ফাইল সেভ করবেন ততক্ষণ ব্রাউজার বুঝতে পারবে না যে এই HTML ফাইলের ভিতরে কী চেঞ্জ করা হয়েছে বা কী আপডেট করা হয়েছে। আপনাকে সেভ করতে হবে ফার্স্টে, তাহলে কম্পিউটার বুঝবে যে এই ফাইলে কিছু একটা সেভ হয়েছে। বুঝতে পারছেন? করছেন? আচ্ছা ঠিক আছে, সেভ করছেন সবাই। আরেকটা যদি সেভ করতে পারেন, এই ফাইলের ভিতরে যেতে পারেন, দেন এই যে সেভ, এটাও করতে পারেন। আর শর্টকাট, এটা আপনি কখনোই করবেন না হয়তো, কিন্তু সবসময় কন্ট্রোল-S। এই যে যত আস্তে আস্তে আপনি ওয়েব ডিজাইনেশন হয়ে যাবেন, একটা পোর্টের উপরে কন্ট্রোল-S, মানে দিনে আপনি প্রায় 1000-2000 কন্ট্রোল-S টিপ দেবেন সারাদিন। সো যাই হোক, লেখা শেষ। সবাই এটা মিনিমাইজ করেন, এমনি মিনিমাইজ করতে পারেন, জাস্ট নিচে রাখে দেন। এখন এটাকে ওপেন করান তো দেখেন কী হয়। আমি এই যে ওপেন ছিল সেটা ওপেন করে। কারণ ওপেন করছেন ভালো কথা, ব্রাউজার এখনও জানে না যে আপনি HTML ফাইলে কী চেঞ্জ করছেন। ব্রাউজারের কোনো লাইফ সেন্স নাই, ও কিন্তু ফাইলের দিকে খেয়াল করতেছে না যে তুমি কী কী চেঞ্জ করছো। ও বসে আছে যে হ্যাঁ তুমি আমার যে ফাইল দিচ্ছ আমি ওপেন করছি, কিন্তু কোনো চেঞ্জ যদি করেন কোনো ফাইলে, প্রথমে তো সেভ দিবেনই, তারপরে আপনার ব্রাউজার রিফ্রেশ দিতে হবে। সো রিফ্রেশ আপনি এই যে এই আইকন দেখতেছেন, এই আইকনে ক্লিক করতে পারেন, অথবা F5 দিতে পারেন। F5 আছে দেখেন সবারই, যদি দেন দেখেন তো আসছে কি না, দেখেন তো কি আসছে, লেখাটা আসছে। হ্যাঁ, আপনারা ডিরেক্ট ফাইল ওপেন করছেন, আমারটা আগে ওপেন ছিল। আমি আগে ওপেন, প্রথমবার যখন আমি ওপেন করলাম না, সেটাই ওপেন ছিল। সো সেটাকে রিফ্রেশ আসলে কোথায় আপনি HTML ফাইল নোটপ্যাড ওপেন করেন। এই ফাইলটাকে আপনি ওপেন করছেন, ফাইলে যান তো, ফাইলটা তো সবাই HTML ফার্স্ট লাইন লিখে ফেলছেন, কনগ্রাচুলেশন। এখন আরও সামনে অনেক রাস্তা বাকি আছে। তো ঠিক আছে, তো বুঝতে পারছেন। আরেকটা ট্যাগ আছে, আমি বলছিলাম না ডাবল ট্যাগ আর সিঙ্গেল ট্যাগ। ডাবল ট্যাগ হচ্ছে ট্যাগের শুরু, ট্যাগের শেষ যেটা আছে যে ট্যাগের, সেটা হচ্ছে ডাবল ট্যাগ। আর যদি বলি সিঙ্গেল ট্যাগ, সেটা শুরু আছে বাট শেষ নেই, মানে সেই ট্যাগ হবে এরকম। এখন আপনি স্বাভাবিকভাবে আপনার প্রশ্ন আসবে যে ঠিক আছে, ডাবল ট্যাগ যদি না থাকে আমি লিখবো কোথায়? মাঝখানে তো লেখা জায়গা থাকতে হবে না। আমরা কি করছিলাম, হ্যালো ওয়ার্ল্ডটা দুইটা ট্যাগের মাঝখানে লিখছি না, যেগুলো সিঙ্গেল ট্যাগ ওগুলোর মাঝখানে লেখার প্রয়োজন পড়ে না, এই জন্যই আসলে ওগুলো সিঙ্গেল ট্যাগ। বুঝতে পারছেন? সেগুলোর ভিতরে আরও কাজ আছে, সেটা নিয়ে আমি একটু পরে হয়তো না, আজকে হয়তো হবে না, যাই হোক। সিঙ্গেল ট্যাগ একটা আছে আর ডাবল ট্যাগ। তো দেখে নেন না, এটা লিখলে কি হবে, এটা হ্যাঁ অন্য কিছু আমি এখন দেখাচ্ছি। আপনি যে কোনো চাইলে লিখতে পারবেন, ট্যাগ তাদের নির্দিষ্ট করে দেওয়া আছে। আর ডিফটা, এটা ডিফ এটার মিনিং হচ্ছে ডিভিশন, কিন্তু ডিফ নিয়ে আমরা এখনই আলোচনা করবেন, এটা সম্ভবত 3 নাম্বার ক্লাসে ডিফটা আসবে। এটা জাস্ট আপনার বোঝানোর জন্য করলাম এটা, ঠিক আছে? সো আমি বলছিলাম যে HTML দুইটা পার্ট, রাইট? একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। আর এটা বলছিলাম যে HTML এর ভার্সন কত, এটা আপনাকে ব্রাউজারকে বলে দিতে হবে। সো প্রথম যখন আপনি HTML একটা গঠন করবেন, একটা নির্দিষ্ট গঠন আছে, এই গঠনটা আপনাকে মাস্ট ফলো করতেই হবে। হেড আর বডি আপনাকে ডিক্লেয়ার করতেই হবে, লিখতেই হবে। তারপর আপনার ডিজাইন মতো আপনি যা খুশি করেন বডির ভিতরে। সো আপনাকে প্রথমে বলে দিতে হবে যে HTML এর কোন ভার্সন আমি ইউজ করতেছি, এটা এইভাবে লিখতে হবে। এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, দেখেন প্রথম সিঙ্গেল ট্যাগ এইটা, একটা এক্সক্লেমেশন মার্ক দিতে হবে, তারপরে ডক টাইপ লিখতে হবে, দেন HTML এইভাবে লিখতে হবে। এটা লিখলে ব্রাউজার বুঝবে আপনি HTML5 ইউজ করতেছেন।
আর আপনি বলতে পারেন এখানে তো কোথাও 5 লিখে নাই, তাহলে 5 কীভাবে বুঝবে? আসলে এই ডক টাইপটা এক এক ভার্সনে এক এক রকম। আপনি এই ভার্সনে যেরকম দেখতেছেন না, সিম্পল জাস্ট এই ডক টাইপ HTML, কিন্তু HTML4 কীরকম ছিল জানেন? আর এরকম একদম এত বড় একটা লাইন ছিল, আর এটা সবার মুখস্থ রাখতে হবে। এটা মেনলি মুখস্থ, এটা মানে এটা সবসময় লিখতে হবে আপনাকে, অভ্যস্ত হয়ে যাবেন, সমস্যা নেই। একটা HTML ফাইল তৈরি করলে আপনাকে প্রথমে এটা লিখে দিতে হবে। আর একটা কথা, এই যে ডকটাকে আমি বড় হাতে লিখছি, দেখছেন? এটা কোনো নিয়ম নাই যে আপনাকে বড় হাতে লিখতে হবে। এটা হচ্ছে প্রোগ্রামাররা ফলো করে, এটা একটা কনভেনশন, মানে এটা হচ্ছে আপনার সৌন্দর্যের জন্য, আর কিছুই না। আমিও বলবো যে আপনি এইভাবে অভ্যস্ত হয়ে যান। আপনি যদি চান ছোট হাতে লিখতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, এটা গেল ফার্স্ট পার্ট, যে ব্রাউজারকে বলা যে আমি HTML5 ব্যবহার করতেছি। এবার আরেকটা ট্যাগ লিখতে হবে, যেটা শুরু আছে শেষ আছে, HTML ট্যাগ। HTML ট্যাগ আবার কেন লিখতে হবে? HTML তো অলরেডি আমরা ফাইল তৈরি করছি, ব্রাউজার তো অলরেডি জানি যে আমরা HTML ফাইল ইউজ করতেছি, তাই না? তাহলে আবার HTML ট্যাগ কেন লিখতে হবে? এটার কারণ যেহেতু যখন CSS আসবে আমরা তখন বলবো, ঠিক আছে? দেখেন HTML ফাইল শুরু করছি, শেষ করছি। যখন একটা আপনি ওকে, আচ্ছা, তো HTML ফাইলের ভিতরে এখন আমাদের যেটা করতে হবে, যখন আপনার দুইটা ট্যাগের ভিতরে যখন কিছু একটা লিখবেন, ট্যাগটাকে উপরে নিচে নিয়ে যাবেন। বিশেষ করে যদি লাইন বড় হয় সেক্ষেত্রে উপরে নিচে নিয়ে যাবেন। দেখেন এরকম করবেন, HTML শেষ, HTML শুরু শেষ, মাঝখানে এখানে আমরা লেখার জায়গা, রাইট? এটা আপনি নিচে নিয়ে যাবেন এইভাবে, এবং যখনই হ্যাঁ এটাকে নিচে নিয়ে যাবেন, দেন এটার ভিতরে আমাকে হেড আর বডিটা দিতে হবে। বলছিলাম না হেড আর বডি দুইটা পার্ট? এই দেখেন হেড হচ্ছে হেড ট্যাগ, আর কিছু না। হেড হচ্ছে হেড ট্যাগ, এইভাবে হেড শুরু, হেড শেষ, সবাই করেন, কারণ এগুলো গঠন আপনাকে সবসময় লিখতে হবে HTML ফাইল করতে চাইলে। আরেকটা থাকবে হচ্ছে বডি, নামের সঙ্গে কাজের মিল থাকবে, তো মনে রাখতে খুব একটা সমস্যা হবে না, একদম। দেখেন আমি লিখছি, দেখেন তো এখানে দুইটা নতুন একটা টার্ম, দুইটা নতুন টার্ম আছে। দেখেন আমি HTML এর ভিতরে, HTML ট্যাগের ভিতরে আরো দুইটা ট্যাগ দিছি, রাইট? এই একটা ট্যাগের ভিতরে যখন আরেকটা ট্যাগ যায়, এটাকে বলা হয় নেস্টিং করা বা নেস্টেড ট্যাগ। এই হেড ট্যাগটা HTML এর নেস্টেড ট্যাগ, আর যদি HTML এর ভিতরে আমরা হেডটাকে নেস্টিং করছি, একই কথা, ঠিক আছে? একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ নিলে সেটাকে বলে নেস্টিং। আরেকটা জিনিস আছে, দেখেন তো, আমি HTML ট্যাগের ভিতরে যখনই আরেকটা ট্যাগ দিছি, আমি সামনে একটা ফাঁকা রাখছি, দেখছেন? এটা কেন করছি? এটা এই জন্য করছি, যখন আপনি একটা ওয়েবসাইট বানাবেন ফুল, আপনাকে আসলে হাজার হাজার লাইন এরকম ট্যাগ লিখতে হবে, হাজার হাজার লাইন। কিন্তু সব লাইন যদি এরকম এক জায়গায় থাকে লেফট পাশে, আপনি কি বুঝবেন যে কার ভিতরে কে আছে, কোন ট্যাগের ভিতরে কে আছে? এটাকে বুঝতে পারবেন? কঠিন হয়ে যাবে না অনেক খুঁজে বের করা? এই জন্যে এটাকে বলা হয় ইনডেন্টেশন। মানে হচ্ছে যখনই আপনি নেস্টিং করবেন, যার ভিতরে থাকবে, মনে করেন যে ভিতরে আছে, সে দুইটা অথবা চারটে স্পেস পাবে, দুইটা অথবা চারটে স্পেস নিবে। এটা আপনি দিবেন, এটা হচ্ছে সৌন্দর্যের জন্য আর বোঝার জন্য যে আপনি কি কোড করছেন, কার ভিতরে কি আছে। এটা হচ্ছে মানে বেস্ট, এটা হচ্ছে প্র্যাকটিস, মানে এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। এটা আপনি সবসময় ফলো করার চেষ্টা করবেন। দেখেন তো আমি HTML-টা উপরে নিচ্ছি আর নিচে রাখছি, আর ভিতরে হেড আর বডি নিচ্ছি,
কিন্তু হেড আর বডি যেহেতু HTML এর ভিতরে, তো হেড আর বডিটাকে আমি 2টা স্পেস দিতে পারি অথবা 4টা স্পেস দিতে পারি। এখন দেখেন তো বোঝা যাচ্ছে না ভালো করে যে আসলে HTML এর ভিতরে হেড আর বডি, রাইট? ঠিক আছে, গেল। আমি বলছিলাম যে বডির ভিতরে সব ডিজাইন। আর আরেকটা কথা বলছিলাম যে এই যে দেখেন তো এই নামটা, আমি বলছিলাম এই নামটা চেঞ্জ করা যায়, বাট এটা বডির পার্ট না, রাইট? আচ্ছা, এটা হচ্ছে টাইটেল। সো এই টাইটেলটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ট্যাগের নাম হচ্ছে টাইটেল, এবং এইটা একটা হেডের মধ্যে থাকবে অলওয়েজ। এটা হচ্ছে পার্ট অফ দ্য হেড। হেডটাকে আমি বলছি নেস্টিং করবেন, আবার নেস্টিং। হেডের ভিতরে যেহেতু টাইটেল লিখবো, হেডটাকে উপরে নিচে নিয়ে যাবো, ঠিক আছে? আবার যেহেতু বলছি যে যার ভিতরে নেস্টিং করলে সে আবার 2টা বা 4টে স্পেস পাবে। তো টাইটেল লেখার জন্য আমি হেডের ভিতরে যেহেতু টাইটেল নিচ্ছি, তাই টাইটেলটা 4টে স্পেস পাবে, ঠিক আছে? এখন টাইটেল ট্যাগ দেন। যারা অলরেডি জানেন ওদের কাছে এসব কিছুই না, একদম বেসিক। টাইটেল, টাইটেল একটা ট্যাগ আছে টাইটেল। এই টাইটেল ট্যাগের ভিতরে আপনি যা লিখবেন তাই হবে। ধরেন যে আমি যদি ওয়েব ডিজাইন দিয়ে সবাই সেভ দেন, দিয়ে ব্রাউজারে চলে যান, যে ব্রাউজার ওপেন করছে ওখানে যান, গিয়ে রিফ্রেশ দেন। দেখেন তো নাম চেঞ্জ হচ্ছে উপরে, টাইটেলের ভিতরে দিলে নাম চেঞ্জ হয়। হ্যাঁ, আবার দেখবেন, এই দেখেন হেডের ভিতরে আমি টাইটেল নামে একটা ট্যাগ নিয়েছি। এই ট্যাগ কিন্তু নির্দিষ্ট করে দেওয়া, আপনি যা খুশি ট্যাগ লিখতে পারবেন না। এটা মেইনলি HTML, ঠিক আছে? বিভিন্ন ধরনের টাইটেল আছে, অনেক টাইটেল আছে। সো টাইটেলের ভিতরে আমি যা লিখবেন আপনি যা ইচ্ছা লিখতে পারেন, লিখে সেভ দিবেন। অবশ্যই সেভ দিবেন, সেভ দিতে ভুল করবেন না। আপনি হয়তো ভুল করে সেভ দিবেন না, ব্রাউজারকে রিফ্রেশ দিবেন, আসবে না। সো সেভ দিতে ভুল করবেন না কেউ, সেভ অবশ্যই সেভ দিবেন। এটা আপনি অভ্যাস করে নেবেন, একটা কোড লিখলেই কন্ট্রোল-S, একটা কোড চেঞ্জ করলেই কন্ট্রোল-S। ওকে, তো টাইটেলের ভিতরে আমি যা লিখছি তাই আসছে, যা লিখছে এটা আসে। রিফ্রেশ দেন, তাহলে দেখবেন যে এখানে উপরে নাম চেঞ্জ হচ্ছে। সবাই পারছেন? ওকে, আচ্ছা করেন, কিছু নাম দেন। ওকে, ঠিক আছে, পারছেন না? এখন বডি, হ্যাঁ অবশ্যই সেভ দিবেন, সেভ না দিলে হবে না। আর আরেকটা, কেউ যদি এরকম সমস্যা করেন যে আপনি সেভ দিছেন, প্রোগ্রামিং এর কোনো প্রবলেম নাই, হ্যাঁ সেভ দিছেন আসে নাই, রিফ্রেশ দেন ব্রাউজার, রিফ্রেশ দেন এই 5 অথবা ওই যে উপরে যে বাম পাশে গোল চিহ্ন ওটা রিফ্রেশ দিবেন। 2টা মনে রাখবেন, সেভ, ব্রাউজার, রিফ্রেশ। আমরা পরবর্তীতে শর্ট F5 5, ঠিক আছে? আর কোনো সমস্যা নেই, আমরা এখন এগুলো শিখতেছি, আমরা পরবর্তীতে আমাদের আরও সহজ করে ফেলো সব কিছু। আপনাদের রিফ্রেশও দেওয়া লাগবে না, আপনাদের কষ্ট করে কোডিং কিছু লেখা লাগবে না, আরও অনেক ইজি ওয়ে আছে। বাট এই মুহূর্তে আমরা শিখতেছি, তাই আমরা এটাতে কোডিং, এমনকি আমাদের নোটপ্যাডও চেঞ্জ করবো। যেটা বলতেছিলাম, ট্যাগের নাম ভুল হলে অবশ্যই ট্যাগ কাজ করবে না। আর হচ্ছে আপনার যদি কেউ এরকম প্রবলেম ফেস করেন যে সেভ দিছেন, সব ঠিক আছে, আপনি কনফিডেন্স যে আপনার সব ঠিক আছে, কোডিং ঠিক আছে, ব্রাউজার রিফ্রেশ দিচ্ছেন, সেভ দিচ্ছেন, তাও কাজ করতেছে না, ব্রাউজারের ফলাফল আসতেছে না, তখন আপনার ব্রাউজার হিস্ট্রিটা ডিলিট করবেন। হিস্ট্রিগুলা অল হিস্ট্রি ডিলিট করে ব্রাউজার রিস্টার্ট দেবেন, তাহলে আবার কাজ করবে। এটা একটা সমস্যা কুকিজের সঙ্গে। সো কুকিজ জিনিসটা নিয়ে আমাদের লাগবে না, বাট এটা একটা প্রবলেম আপনারা করতে পারেন, জাস্ট বলে রাখলাম। যদি হয় এরকম, তাহলে আপনার হিস্ট্রি সব কিছু ডিলিট করে দিয়ে আবার রিফ্রেশ দিবেন অথবা ব্রাউজার রিস্টার্ট দিবেন, কাজ করবে। ওকে, এনিওয়ে, সো
এখন আমরা বডিতে চলে যাই। বেশ কয়েকটা ট্যাগ দেখবো আজকে আমরা, খুব বেশি অ্যাডভান্স কিছু দেখবো না ইনশাল্লাহ। নেক্সট ক্লাস থেকে আমরা হয়তো অনেক কিছু শিখবো, একদম টানা অনেক কিছু শিখবো। সো সো আমরা প্রথমে যে ট্যাগটা দেখবো সেটা হচ্ছে হেডিং। হেড আর হেডিং কিন্তু আলাদা। হেডিং হেডিং যেটা সেটা হচ্ছে আমরা নিউজ পেপারে হেডিং দেখি না, নিউজ পেপারের মেইন পেজে বড় করে একটা হেডিং দেওয়া থাকে না, দেখা যায় আজকের আসল খবর বা মেইন খবর যেটা। অথবা আপনি যখন কোনো আর্টিকেল পড়েন, আর্টিকেলের টাইটেল হিসেবে একটা বড় করে লেখা থাকে, রাইট? সেটাকে কিন্তু হেডিং বলে। ওটা দ্বারা বোঝাচ্ছে এই আর্টিকেল কী বিষয়, তাই না? হ্যাঁ, বিষয়টা কী। সো সেটার জন্য আপনার HTML এর ট্যাগ আছে H1 থেকে H6। H1 সবচেয়ে বড়, H6 সবচেয়ে ছোট। সো যদি দেখেন H1 ট্যাগ, সব কিন্তু ট্যাগ। H1 শুরু, H1 শেষ। মাঝখানে যদি লেখেন হেডিং H1, সেভ দেন, সেভ দিবেন আর ব্রাউজারে যাবেন আর রিফ্রেশ দিবেন। এই দেখছেন লেখাটা বড় কিনা? আচ্ছা, আমি যদি সাধারণ লেখা লিখি, আচ্ছা H1 থেকে শুরু করে সবাই ইনডেন্টেশন করতে ভুল করবেন না। নেক্সটেড করলে তাকে 4টা বা 2টা স্পেস অবশ্যই দিবেন। এটা এখন থেকে অভ্যাস করে নেবেন, ঠিক আছে? নেক্সটেড করলে ইনডেন্টেশন দিবেন। ইনডেন্টেশন ওই যে সামনে স্পেস, এটা এখন থেকে সবাই প্র্যাকটিস। এটা হচ্ছে গুড প্র্যাকটিস, এটা এখন থেকে শুরু করবেন। দেখেন আমি H1, H2 আছে, H3 আছে, H4, 5, 6। এখন একটা কথা মাথায় রাখবেন, H1 একটা পেজে একটাই H1 হবে। আচ্ছা দেখেন, সবাই খেয়াল করেন, দেখেন তো H1 হচ্ছে সবচেয়ে বড়, H2 তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট 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 এইভাবে H6 পর্যন্ত আছে। আপনি যদি H7 দেন তাহলে সেটার হেডিং হবে না, সেটা সাধারণ টেক্সট হবে। এই যে দেখেন H1 শুরু, H1 শেষ, H2 শুরু শেষ, H3 শুরু শেষ, এইভাবে H6 পর্যন্ত আছে। H1 সবচেয়ে বড়, তারপর ছোট, তারপর আরও ছোট, এরকম। সেটা হচ্ছে হেডিং। সো আপনি একটা ওয়েব পেজে একটা বড় হেডিং H1 ইউজ করতে পারবেন, আরেকটা পেজে আরেকটা চাইলে ইউজ করতে পারবেন, বাট একটা পেজে একটাই থাকবে। দুইটা H1 ইউজ করবেন না, এটা হচ্ছে আপনার প্র্যাকটিস, বেস্ট প্র্যাকটিস। আপনি H2 ইউজ করতে পারেন, কিন্তু H2 3টা সর্বোচ্চ, 2 থেকে 3টা। তারপরে H3 থেকে আপনি যত খুশি ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপনার বেস্ট প্র্যাকটিস। এই জন্য সার্চ ইঞ্জিনের জন্য এটা ভালো, ঠিক আছে? সার্চ ইঞ্জিন মানুষ ওয়েবসাইট সার্চ করে গুগলের র্যাঙ্কিং আপ, অনেক এগুলোর সাথে এগুলো রিলেটেড অনেক কিছু, আমরা পরবর্তীতে আরও আলোচনা করব। তো ঠিক আছে, হেডিং গেল, মনে হয় বেশি সময় নেই। আচ্ছা, আমরা আরও কিছু ট্যাগ দেখি, সবাই একটু মনোযোগ দেন, সময় নেই বেশি। আচ্ছা, আপনার সব লিখতে হবে না, সমস্যা না, বাসায় গিয়ে চেষ্টা করতে পারেন, ঠিক আছে? আইডিয়া তো বুঝছেন, 1 2 3 4 5 6। আচ্ছা, তো এবার আসি টেক্সট ফরম্যাটিং। টেক্সট ফরম্যাটিং এর সঙ্গে কিন্তু সবাই সাধারণত পরিচিত। মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সট ফরম্যাটিং করি না, মানে বোল্ড, ইটালিক,
বোল্ড ইটালিক তো বুঝেন টেক্সট, বোল্ড ইটালিক মার্ক করা, আন্ডারলাইন, তারপরে এই ধরনের যে কাজগুলো আছে, তারপরে আবার হ্যাঁ, সো এইগুলো আমরা HTML এ করতে পারি। HTML এ করার জন্য HTML ট্যাগ আছে এবং ট্যাগের নামের সঙ্গে কাজের মিল আছে। বি ট্যাগের ভিতরে যদি কোনো লেখেন সেটা বোল্ড হয়ে যাবে। আপনারাই করেন, আপনারা লেখেন নিজেরা, যে কোনো একটা লেখা লেখেন বি ট্যাগের ভিতরে। বি ট্যাগ লেখেন একটা, বি ট্যাগ শুরু করেন শেষ করেন। হ্যাঁ, বডি, যত ডিজাইন সব বডির ভিতরে। হেড নিয়ে আর কোনো কথা নাই, হেড নিয়ে আবার অনেক পরে আসবে ক্লাস। একটা বি ট্যাগ নেন, বি ট্যাগের ভিতরে যে কোনো লেখা লেখেন, দেখেন যে বোল্ড হয় কিনা। না, বড় হাতে কোনো সমস্যা নাই, কিন্তু স্টাইল ছোট হাতের লিখতে হয়। হ্যাঁ, সব ছোট হাতের লিখবেন। বড় হাতে লিখলে ম্যাটার করে, মানে করবে, এখন না। ওই যে বলছিলাম না যে আপনি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ পরে শিখতে হবে, পরবর্তীতে তখন বুঝতে পারবেন বড় হাতে কেন লেখা যাবে না। বাট ওটা আরও অ্যাডভান্স লেভেলের আলোচনা। সো সবাই বি ট্যাগের ভিতরে, আচ্ছা এক কাজ করেন, আগে আরেকটা ট্যাগ আছে পি ট্যাগ। যে কোনো ধরনের লেখা, যে কোনো লেখা আপনি HTML ভিতরে এইভাবে সরাসরি লিখতে পারবেন না, লিখতে পারবেন, কাজ করবেন, বাট এটা মানে আপনার স্ট্যান্ডার্ড না। যে কোনো সাধারণ লেখা বা আর্টিকেল আপনি পি ট্যাগের ভিতরে লিখবেন। হ্যাঁ, পিতে প্যারাগ্রাফ, ঠিক আছে। এভাবে পি, আপনি এক কাজ করেন, সবাই পি ট্যাগের ভিতরে আগে একটা লেখা লেখেন, দেন তারপরে আপনি বোল্ড লেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সাধারণ লেখা আর বোল্ডের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন না। সো পি এর ভিতরে আপনি যে কোনো লেখেন, যে কোনো লেখা যে আমি লিখলাম, দেন আমি যদি বোল্ড দিই, আমি যদি বি দিই, আমি যদি বি লিখি, বি শুরু বি শেষ, এখানে কিন্তু সিঙ্গেল ট্যাগ একটাই, তাই না? ডক টাইপটা শুধু সিঙ্গেল ট্যাগ, সিঙ্গেল ট্যাগ সামনে আরও আসবে, বাট যতক্ষণ আমি বলবো সিঙ্গেল ট্যাগ ততক্ষণ আপনাদের যদি বলি বুঝে নেবেন ডাবল ট্যাগ, ঠিক আছে? চাইলে দিতে পারেন, আমি দেখাচ্ছি। ধরেন যে আমি যদি যে কোনো লেখা লিখি, দেখেন সেভ দিবেন অবশ্যই। দেখেন এটা সাধারণ লেখা, আর এটা দেখেন তো একটু মোটা না, দেখেন খেয়াল করে, এটা একটু মোটা না, বোল্ড। আপনি চাইলে ইটালিক দিতে পারেন, ইটালিকের আই আপনারাই করেন, ইটালিক আই দিলে লেখাটা একটু বেকার হয়ে যাবে, জানেন তো ইটালিক কি করে। হ্যাঁ, আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি চাইলে পি এর ভিতরে আপনি চাইলে কোনো একটা টেক্সটকে, ধরেন ওয়ার্ডকে দিতে পারেন, ওয়ার্ডকে আপনি পি দিতে পারেন। ধরেন যে আমি লিখলাম হোম, দেন আমি এখানে লিখলাম হোম, আমি চাচ্ছি যে হোম লেখাটা বোল্ড হোক, তাই না? তাহলে আপনি যেটা করতে পারেন, জাস্ট কিছুই না, হোমের আগে একটা বি দিয়ে দিতে পারেন, আর পরে একটা বি দিয়ে দিতে পারেন, সেভ দেন। এই হোম লেখাটা আপনার রিফ্রেশ দেন, দেখছেন হোম লেখাটা বোল্ড। সো আপনি ট্যাগের ভিতরে ট্যাগ দিতে পারেন, সমস্যা নেই। পি এর ভিতরে আমি একটা লেখাকে বোল্ড দিলাম, তাহলে আপনাকে এই বোল্ডকে আপনি চাচ্ছেন, ঠিক আছে বোল্ড ভালো, বাট আপনি চাচ্ছেন বোল্ডও হবে ইটালিকও হবে, ওকে, তাহলে আপনি বোল্ডের ভিতরেই আপনি আবার ইটালিক দেন, আই দেন, দিয়ে সেভ দেন। তাহলে বোল্ডের ভিতরে এটা বোল্ডও হবে ইটালিকও হবে। এই দেখেন তো বেকার হয়েছে একটু হোম, এটা কিন্তু বোল্ডও আছে প্লাস আচ্ছা আপনার ইটালিক হয়েছে, দুইটা একসাথে। আপনি এরকম করতে পারেন। আরেকটা আছে মার্ক, আরেকটা ট্যাগ আছে মার্ক। আমরা তো মার্ক বুঝি, আমরা যখন পড়াশোনা করছি দেখা গেছে আমাদের বোধবানে নোট লাগছে, বইতে অনেক জায়গাগুলো মুখস্থ করার দরকার পড়ছে, আমাকে মার্কার পেন দিয়ে, একটা পেন দিয়ে কিন্তু আমরা এরকম সবুজ বা হলুদ এরকম দাগ দিচ্ছি, তাই না বইগুলা। সো HTML এটা করা যায়, কোনো একটা অংশ যদি আপনি মার্ক দিতে চান, ট্যাগের নাম মার্ক। ট্যাগগুলো কি নাম কি খুব কঠিন মনে হচ্ছে? কাজের সাথে নামে মিল আছে না? দেখেন, ও শেষ করি নাই, ভুল করবেন না কেউ। সবাইকে একটা রিকোয়েস্ট যে অবশ্যই আপনি আগে ট্যাগ লিখে শেষ করবেন, আগে স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ শেষ করবেন, দেন আপনি মাঝখানে লিখবেন। কারণ যদি আপনি কথার কথা এন্ডিং ট্যাগে যদি স্ল্যাশ দিতে ভুল করেন, স্ল্যাশ না দেন, তাহলে একটা বেশ ভালো একটা সমস্যা হবে। এটা আপনাকে আমি এখন দেখাতে পারতেছি না, যখন আমরা ওয়েব ডিজাইনে যাব তখন আমরা এটা দেখাবো।
যে আপনি একটা ওয়েব ডিজাইন, বড় একটা ওয়েব ডিজাইন করছেন, ভুল করে আপনি একটা ইন্ডেক্স ট্যাগ দিতে ভুলে গেছেন, ব্রাউজার স্টপ হয়ে যাবে, ব্রাউজারে মানে কিছুই করবে না, হ্যাঁ হ্যাং করবে এরকম মনে হবে। হ্যাঁ, আপনি এডিটরে গিয়ে ঠিক করে দিয়ে রিফ্রেশ দিয়ে আবার ব্রাউজারে আসে রিফ্রেশ দেন, সেভ করে আবার ব্রাউজারে রিফ্রেশ দেন, তাহলে হয়ে যাবে। সো আপনি যদি অটো কারেক্ট, অটো ঠিক করে দেওয়া এগুলো চান, সেক্ষেত্রে আমরা যে বললাম নোটপ্যাড আমরা এখন ইউজ করতেছি, পরে চেঞ্জ করব, তখন আমরা আরও অনেক অ্যাডভান্স দেখবো, অনেক প্লাগইনস আমাদের মানে কোডিংকে অনেক ইজি করে দেবে। তো সেটা এখন না, এখন যদি আপনাদের এটাতে পড়াই তাহলে আপনাদের ট্যাগগুলো এগুলো মনে রাখতে পারবেন না, আপনাদের এগুলো মাথায় আগে ঢুকতে হবে, দেন আমরা 3-4টা ক্লাস পরে আমরা এডিটর চেঞ্জ করবো। আচ্ছা ঠিক আছে, সো আর 2-3টা ট্যাগ দেখবো আমরা, দেন আজকে আর বেশি কিছু না। আচ্ছা, তো এখানে সায়েন্স নিয়ে যারা পড়ছেন অলরেডি হয়তো আপনারা জানেন যে পানির সংকেত যখন আমরা H2 লিখি, H2O, অথবা আমরা যখন ম্যাথ করি A² B² লিখি, তাই না, যে যেটাকে ইন্ডিসিস বলে বা পাওয়ার, যেটা টু দ্য পাওয়ার, তো এই পাওয়ারগুলোও কিন্তু আমরা হ্যাঁ সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট বলে, ঠিক আছে। সুপারস্ক্রিপ্ট মানে যেটা উপরে যাবে, মানে A² B² বা পাওয়ার যেটা লিখতে চান এটা সুপারস্ক্রিপ্ট বলে এটাকে, বা আপনি সংকেত সুপার বলতে পারেন। আর সাব হচ্ছে নিচে যায়, যেটা H2O পানির সংকেত যে আমরা লিখি, 2টা নিচে চলে যাবে, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। সো আপনি সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট 2টা ট্যাগ আছে, কিন্তু এটার নাম আবার সুপারস্ক্রিপ্ট, এত বড় ট্যাগ না, শুধু সুপ আর SUB, ঠিক আছে। আমি যদি আমি বলছি না যে কোনো লেখা লিখলে প্যারাগ্রাফ নিয়ে নেবেন, পি ট্যাগের মধ্যে অলওয়েজ লিখবেন। সো পি এর ভিতরে আমি যদি লিখি H, 2টা আমার নিচে দরকার, রাইট, সো 2টা আমি সাবের ভিতরে দেবো, HUB 2, দেন সাব শেষ করবো, বাইরে চলে গেছে। এই ভুল কিন্তু করবেন না যে পি ট্যাগের ভিতরে একটা ট্যাগ শুরু করছেন আবার পি ট্যাগের বাইরে গিয়ে একটা ট্যাগ শেষ করছেন, তাহলে কিন্তু সমস্যা হবে। মানে বুঝছেন, মানে ধরেন যে পি ট্যাগ শুরু করছি না, তারপরে বি লিখছি, হ্যাঁ মানে হ্যাঁ বাইরে যাবে, আপনি পি এর ভিতরে আরেকটা ট্যাগ শুরু করছেন বাট শেষ করলেন পির বাইরে, তাহলে সমস্যা হবে, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। তো আমি কি করতে, ও এটাকে আপনি এমনিতে লেস দেন গ্রেটার দেন বলতে পারেন। মানে একটা লিখলে আরেকটা হয়ে যায় এরকম কিছু? ও হ্যাঁ 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 বুঝতে পারছি, এটা আসবে, এটা সমস্যা নাই। বললাম না, আমরা তো নোটপ্যাড নিজে হাতে লিখে শিখতেছি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য, বাট আমরা যখন নোটপ্যাড আপডেট করবো, হ্যাঁ হ্যাঁ আমরা এই সফটওয়্যার থাকবো না, এই সফটওয়্যার এইভাবে লেখা যাবে, এভাবে লিখে লিখে বেসিকের জন্য আমরা এই সফটওয়্যার ইউজ করতেছি। পরে যখন চেঞ্জ করবো আপনাকে ট্যাগও লিখতে হবে না, আপনি খালি কি লিখবেন জানেন, আপনি খালি লিখবেন বডি, কিছু আপনাকে ট্যাগও দিতে হবে না, আপনি খালি লিখবেন বডি, লিখে খালি ট্যাগ দিবেন, বডি ফুল ট্যাগ চলে আসবে। সো এত কষ্ট করার কিছু না, এটা আসুক, এখনই না, আর একটু 4-5টা ক্লাস পরে আমরা এটা আপডেট করবো, ঠিক আছে। দেখেন H লিখছি পি এর ভিতরে, বা 2টা লিখতেছি আমি সাবের ভিতরে, সাব H2, তারপরে বাইরে লিখলাম O, রাইট। দেখেন এটা যদি দেই, দেখেন তো H2O, দেখেন 2টা আসছে না নিচে, এই 2টা কিন্তু সাব ট্যাগের ভিতরে আসছে। তো আমি এমনি বোঝানোর জন্য টেক্সটটা চেঞ্জ করলাম না, আসলে সময় নাই, আমি জাস্ট এটাকেই সুপ বানিয়ে দিলাম, মানে সুপার, সাবটাকে সুপ, ঠিক আছে, সুপ মানে সুপার। যদি দিই তাহলে এটা আসলে H² হয়ে যাবে, উপরে চলে আসবে, ঠিক আছে, এটা হচ্ছে সুপার। আচ্ছা, তো আজকে কি আর দেখাবো না আপাতত? হ্যাঁ আরো 2-একটা দেখাই। আন্ডারলাইন একটা আছে, জাস্ট ইউ দেন দিয়ে দেখেন কি হয়, ইউ দিয়ে করে দেখেন কি হবে। যেমন আমি যদি ইউ দিয়ে করি, ইউ দিয়ে যদি কিছু একটা লিখি, আন্ডারলাইন
দেখেন এটার নিচে একটা লাইন দেখছেন, এই যে আন্ডারলাইন চলে আসছে। আরেকটা স্ট্রাইক, স্ট্রাইক আপনি যদি স্ট্রাইক দেন, স্ট্রাইক স্ট্রাইক বানাতে স্ট্রাইক স্ট্রাইক যদি দেন, স্ট্রাইক যদি দেন তাহলে যেটা হবে স্ট্রাইক হলে মাঝখানে একটা দাগ চলে আসবে লেখা। এই দেখেন তো টেক্সটের মাঝখানে কাটা আসছে না, ভুল হলে বুঝাবে। এই যে আপনারা দেখবেন শপিং ওয়েবসাইটগুলোতে লেখা থাকে যে দাম ছিল 399, তারপরে কাটা, এখন হচ্ছে এরকম থাকে না, এটা হচ্ছে এই যে স্ট্রাইক ট্যাগ দিয়ে করা যায়, ঠিক আছে? সো আপনারা যা যা দেখতে পারতেছেন এগুলো সবই সিএসএস দিয়ে করা যায়, ঠিক আছে? দেখা যাবে আমাদের এগুলা সবসময় HTML ট্যাগ লাগবে না, বিশেষ করে মানে যে কালারগুলা, স্ট্রাইক, আন্ডারলাইন, এগুলো হয়তো আমরা সিএসএস দিয়ে করবো। এক মিনিট। সো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আজকে আর বেশি কিছু দেখালাম, একদম বেসিক কিছু দেখালাম। যারা পারেন তাদের জন্য খুবই বোরিং ছিল, সরি। তারপরে সো যাই হোক, এরপর থেকে আরও এক্সাইটিং ক্লাস হবে। এরপর থেকে মনে করেন যে আমরা আরও অনেক অ্যাডভান্স HTML শিখবো, লিস্ট শিখবো, দেন আরও অনেক কিছু শিখবো। সো আগামী হয়তো আরও 2টা ক্লাসে আমরা শুধু HTML শিখবো, দেন আমরা CSS-এ যাবো। তারপরে CSS থেকে আপনার আরও কমপ্লিকেটেড হবে, আস্তে আস্তে আরও কমপ্লেক্স হবে, হতে হতে এক সময় আপনারা সব যখন বুঝে যাবেন আপনারা ওয়েব ডিজাইনার হয়ে যাবেন, দেন ইনকাম করবেন।